কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস ও সলভ প্রোগ্রামে আজকের হিসাব বিজ্ঞান ক্লাসে আমি জয় কুমার দে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছো। শুভ সকাল। তোমরা কিছুটা সময় প্রতীক্ষা করেছো আমার জন্য। টেকনিক্যাল একটু প্রবলেমের জন্য একটুখানি লেট হয়ে গেল, তাতে কিছু খুব প্রবলেম হবে না। আমরা আশা করছি আমাদের যে লেকচার আজকের যে টপিকস আমরা যেটা আলোচনা আজকে করব সেটা এই সময়ের মধ্যে সঠিকভাবে আমরা আলোচনা শেষ করতে পারবো। আমরা এর আগে একটা ক্লাসে বলেছিলাম যে তোমরা যারা অনলাইন ক্লাসে নিয়মিত উপস্থিত থাকছো এবং আমাদেরকে সহযোগিতা করছো, তোমরা নিজেদের স্বার্থেই এই অনলাইন ক্লাসটাকে ইফেক্টিভ করে তুলছো এবং ক্লাস চলাকালীন সময়ে যারা রেসপন্স করছো, অর্থাৎ আমার বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছ, বিভিন্ন ধরনের জিজ্ঞাসা তোমাদের আছে, তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়েছি এবং এই ধারাবাহিকতা বজায় রাখার জন্য আমি অনুরোধ করেছি। আমি প্রতিটি ক্লাসের পরে যখন মেসেজ অপশনগুলোতে দেখি, সেখানে প্রায় সবাই মোটামুটি রেসপন্স করে। সেটা আসলে সত্যিকার অর্থেই আমার জন্য খুবই আনন্দের একটা ব্যাপার এবং আমি আশা করব যদি তোমরা ঠিক এরকমভাবেই অ্যাক্টিভ থাকতে পারো ক্লাসগুলোতে, তাহলে তোমাদের প্রত্যেকটা প্রবলেম খুব সুন্দর ও সাবলীলভাবে সমাধান হয়ে যাবে এবং তোমরা হিসাব বিজ্ঞানের অ্যাকচুয়ালি যে সহজবোধ্যতা সেইটাই অর্জন করতে পারবে। তো আমরা আমাদের ক্লাসের অ্যানাউন্স করেছিলাম যে যারা রেসপন্স করছো এবং আমার বিভিন্ন প্রশ্নের উত্তরগুলো দিচ্ছ, আমি নেক্সট ক্লাসে তাদের নামগুলো তোমাদের সামনে বলবো। তো আমি এখন সেই নামগুলো বলছি যারা আমার ক্লাসে নিয়মিত আমার অ্যাক্টিভ থাকছে এবং আমার প্রশ্নের উত্তর দিচ্ছে। তাদের মধ্যে আরিফুল হোসেন প্রত্যয়, আবু রায়হান, আফরিন জায়ান রাত, নাইদ হাসান, অর্ঘ্য সরকার, হাবিবুল্লাহ হাবিব, অপু সূত্রধর, খান ফারদিন, মোহাম্মদ শাহিন খান, মোহাম্মদ নাজমুল ইসলাম নাইম এবং সোহেব আল হাসান। এরা প্রত্যেকেই প্রায় প্রতিদিনই আমাদের যেদিন ক্লাস থাকে সেই ক্লাসগুলোতে অংশগ্রহণ করে এবং খুব অ্যাটেন্টিভলি মনোযোগের সহিত এরা ক্লাসগুলো করে এবং তাদের বিভিন্ন জিজ্ঞাসা থাকে, প্লাস পাশাপাশি তারা আমার ক্লাসের মাঝখানে করা বিভিন্ন প্রশ্নের উত্তরও তারা দিয়ে থাকে এবং যার বেশিরভাগগুলোই কিনা সঠিক হয়। তো আমি তোমাদের যাদের নামগুলো এখন বললাম তাদেরকে আমি আন্তরিকভাবে অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি। তোমরা এভাবেই তোমাদের ধারাবাহিকতাটা বজায় রাখবে এবং তোমরা উত্তরোত্তর সাফল্য লাভ করবে। বাকি যারা রয়েছো, যারা ক্লাসে উপস্থিত থাকো কিন্তু খুব বেশি একটা রেসপন্স করতে দেখি না, যখন আমি কোনো আলোচনা করি বা কোনো টপিকস নিয়ে আমি যখন তোমাদেরকে বোঝাই, তখন সেখানে তোমাদের কাছে যেটা একটু কম বোধগম্য হয় বা কোনো কারণে যদি কোনো জটিলতা থেকে থাকে, তাহলে সেই জায়গাগুলো আমাকে বললে আমি পরবর্তীতে সেটার আনসার দেওয়ার বা সমাধান দেওয়ার চেষ্টা করি। আশা করব যে তোমরা সবাই তোমাদের এই বিন্দুমাত্র লাজ লজ্জা না রেখে বা দ্বিধা না রেখে তোমরা এখানে যে ক্লাস করছো, এই ক্লাসরুমটি একান্তই তোমাদের। এখানে আমি যে উত্তরটি দিব সেটি সঠিক হচ্ছে কিনা সেটা কিন্তু মুখ্য বিষয় না। এই যে উত্তর দিতে চাওয়ার যে প্রবণতা, সেটাই হচ্ছে একটা স্টুডেন্টের জন্য সবচাইতে ইম্পর্টেন্ট ব্যাপার। কারণ তুমি যদি উত্তরটি ভুল দাও তাহলে সেটা সংশোধন হবে, তুমি সঠিকটা জানতে পারবে। কিন্তু তুমি যদি তোমার মনের মধ্যে আসা প্রশ্নটি বা জিজ্ঞাসাটি মনের মধ্যেই চেপে রাখো এবং সেটি যদি তুমি তার যদি বহিঃপ্রকাশ না ঘটাও, তাহলে কিন্তু সেটি তোমার কাছে অজানা হয়েই থেকে যাবে। কাজেই আমি সবাইকে আহ্বান জানাবো, যারা ক্লাস করছো তারা প্রত্যেকেই আমাদের এই চ্যাট অপশনে মেসেঞ্জারে তোমরা লিখবে তোমাদের যা জানার বা জানতে চাওয়ার, এবং আমি যখন তোমাদেরকে কোশ্চেন করব তখন অবশ্যই প্রত্যেকেই সেটার আনসার দেওয়ার চেষ্টা করবে। আমি পরবর্তীতে
কোনগুলো সঠিক উত্তর এবং কোনগুলো সংশোধন দিতে হবে সেটা আমি দিয়ে দেব। এখানে আমি যাদের নাম ঘোষণা করেছি তাদের মধ্যেও আবার একটা ক্যাটাগরি রয়েছে। এখানে কয়েকজন স্টুডেন্ট রয়েছে যারা প্রায় প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করে এবং বেশিরভাগগুলোই সঠিক হয়। তো এই এমন 3 জনকে আমরা নেক্সট ক্লাসে সিলেক্ট করে নাম ঘোষণা করে দেব, যারা আমার পক্ষ থেকে তাদের এই অ্যাটেন্টিভ থাকার জন্য ক্লাসে একটা ছোট্ট উপহার পাবে। আমি তাদের সাথে পরবর্তীতে যোগাযোগ করে সেই উপহারটি পৌঁছে দেব। তো আমি আশা করব তোমরা সবাই সেই উপহারটি নেয়ার যোগ্যতা অর্জন করবে এবং ক্লাসটিকে আরও বেশি সফল করে তুলবে। তো আজকের মূল আলোচনায় আমরা যাব। আমি মূল আলোচনায় যাওয়ার আগে তোমাদেরকে একটুখানি বলে নিচ্ছি যে আমাদের যে অধ্যায়টি নিয়ে আমরা আলোচনা করছি, হিসাবের বইসমূহ, এটি হিসাব বিজ্ঞানের আমাদের প্রথম পত্রের খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এই জন্য গুরুত্বপূর্ণ কারণ এখান থেকে আমরা হিসাব বিজ্ঞানের মোস্ট অফ বেসিক জিনিসগুলো শিখতে পারবো এবং জানতে পারবো। হিসাবের প্রাথমিক দাখিলা থেকে শুরু করে খতিয়ান, তারপর তোমার নগদান বই, এই সমস্ত কিছু এখানে থাকবে। আমরা এই বিষয়গুলো যখন বুঝে যাব বা শিখে যাব তখন পরবর্তী অধ্যায়গুলোর ক্ষেত্রে এটি অত্যন্ত সহায়ক একটি ভূমিকা পালন করবে। তো কাজেই এই অধ্যায়টি আমি সবাইকে বলেছি একটু মনোযোগ সহকারে এবং একটু আন্তরিকতার সহিত করতে চেষ্টা করার, কারণ এখান থেকে কিন্তু বোর্ড কোশ্চেন যেটি হবে তোমাদের ফাইনাল পরীক্ষায় বোর্ডের, সেখানেও কিন্তু এই একটি অধ্যায় থেকে আমরা আশা করতে পারি যে কমপক্ষে 2টি প্রশ্ন থাকবে। তাহলে এটি এমন একটি অধ্যায় যে অধ্যায়টি আমরা যদি খুব ভালোভাবে কমপ্লিট করতে পারি তাহলে আমরা কিন্তু এই একটা চ্যাপ্টার থেকেই 20 নাম্বার পাওয়ার যোগ্যতা অর্জন করতে পারবো। কাজেই ব্যাপারটিকে হেলা না করে অবশ্যই আমরা সবাই আজকে থেকেই একটু সিরিয়াসলি নিব এবং এখানে বেসিক যে বিষয়টা আমি শুরুতে আলোচনা করছি তোমাদের সাথে, যে জাবেদা বা হিসাবের প্রাথমিক দাখিলা, এই একটি জাবেদা যখন তুমি খুব ভালোভাবে আয়ত্ত করতে পারবে বা শিখে যাবে, অলরেডি তোমরা অনেকেই শিখে গেছো, আমি দেখেছি ক্লাসের মাঝখানে এবং ক্লাসের বাইরে অনেকের সাথে আমার কথা হয়েছে, তারা অনেকেই এখন খুব ভালোভাবে জাবেদা দাখিলা দিতে পারে এবং অনেক জটিল জটিল লেনদেনের জাবেদাটা তারা খুব সহজেই বলে দিতে পারে এবং সেটা নির্ভুল। কারণ হচ্ছে যে তারা যেই উত্তরটি করছে সেটি কিন্তু হিসাব বিজ্ঞানের নিয়ম নীতি অনুসরণ করেই, অর্থাৎ আমরা তোমাদেরকে যে ফর্মুলাটি দেখিয়েছিলাম যে হিসাব সমীকরণ, সেই হিসাব সমীকরণের মাধ্যমে ওই হিসাব সমীকরণটিকে আমরা কিছুটা রিঅ্যারেঞ্জ করে যে একটা নিজেদের মতো করে ফর্মুলা তৈরি করেছিলাম, a + e + d l + c + r, এর বাম দিকের যে আইটেমগুলো a + e + d, এগুলো বৃদ্ধি পেলে ডেবিট হয়, হ্রাস পেলে ক্রেডিট হয়। আবার ডান দিকে যে l + c + r, সেগুলো হ্রাস পেলে ডেবিট হয়, বৃদ্ধি পেলে ক্রেডিট হয়, অর্থাৎ বিপরীত আচরণ করে। জাস্ট এই একটি ফর্মুলা, শুধুমাত্র এই অংশটুকু তুমি যদি তোমার মাথায় রাখতে পারো তাহলে পৃথিবীতে যত লেনদেন রয়েছে সমস্ত লেনদেনের জাবেদা করার তুমি ক্ষমতা অর্জন করে ফেললে। কাজেই এই ছোট্ট জিনিসটাকে কিন্তু খুব বেশি ছোট করে বা খাটো করে দেখার সুযোগ নেই। তোমরা যারা অ্যাকচুয়ালি নিয়ম অনুযায়ী জাবেদা শিখতে চাও, যারা মুখস্থ করতে আগ্রহী না, আমি মুখস্থ করাটা একেবারেই পছন্দ করি না, কারণ এগুলো আসলে মুখস্থ করার বিষয় না, বোঝার বিষয়। জাবেদা যখন তুমি মুখস্থ করতে যাবে তখন দেখবে যে এক ক্রয় সংক্রান্ত জাবেদাই 100টি চলে আসতে পারে বা তুমি চাইলে বানাতে পারো। তো ঠিক তেমনি ক্রয় সংক্রান্ত যদি 100টা হতে পারে, বিক্রয় সংক্রান্ত 100টা হতে পারবে, ক্রয় ফেরত সংক্রান্ত অসংখ্য হতে পারবে। প্রত্যেকটি ইস্যুতেই হাজার হাজার জাবেদা থাকা সম্ভব, এক একটা এক এক রূপে আসবে, কিন্তু এই সমস্ত রূপগুলো আমরা অ্যাট এ গ্ল্যান্স বা তাৎক্ষণিকভাবে কিন্তু আমরা সেটাকে মাথায় রাখতে পারি না, মনে রাখতে পারি না, কারণ এখানে সংখ্যাটা অনেক বেশি। আর এই জন্যই
আমরা সেই ঝামেলায় যেতে চাই না, কারণ সেই মুখস্থ বিদ্যা আমাদেরকে আসলে বাস্তবিক অর্থে কোনো বিদ্যা দিবে না। সেখান থেকে আমার কোনো জ্ঞান অর্জন হবে না। আমি শুধুমাত্র মুখস্থ করব, পরীক্ষার খাতায় গিয়ে ঢেলে দেব, হয়তো বা ঠিকঠাক মতো ঢালতে না পারলে সেটি আবার এলোমেলো হয়ে যাবে, একটি মনে রাখতে গিয়ে আরেকটি ভুলে যাব। এই প্রবলেমগুলো হয়, আমরা সবাই জানি, দেখেছি। কাজেই আমরা যেই নিয়মটি এখানে দেখিয়েছিলাম, যে হিসাব সমীকরণকে একটু বিভাজন করে এটাকে পুনর্বিন্যাস করে আমরা যে ফর্মুলাটি তৈরি করেছি, তার উপর ভিত্তি করে আমরা জাবেদা করব। আমরা দেখেছি বিগত ক্লাসেও যে কয়েকটি উদাহরণ আমরা যখন দিতে গিয়েছি, তখন প্রায় প্রত্যেকেই সেই জাবেদা লেনদেনগুলো সঠিক জাবেদা দাখিলা বলতে পেরেছে। এটা আমাদের জন্য সত্যিই একটা আনন্দের ব্যাপার। আমি এই জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং এখন আমি জাবেদা আমরা করার যে ফর্মুলাটা শিখেছি, সেটি দ্বারা আমি বলেছি পৃথিবীতে যত লেনদেন রয়েছে সব লেনদেনেরই আমরা জাবেদা দাখিলা দিতে পারবো। কিন্তু তাহলে আর প্রবলেম কোথায়? তাহলে তার কোনো প্রবলেম রইল না। কিন্তু কিছুটা প্রবলেম থাকতে পারে। কোথায় থাকতে পারে? কিছুটা প্রবলেম যদি থাকে, সেটা নিয়মের মধ্যে থাকবে না, বা আমি যেই ফর্মুলাটি তোমাদেরকে বলেছি বা যেই নিয়মটি আমি দেখিয়েছি, এই নিয়মের বাইরেও আসলে কিছু হবে না। তাহলে প্রবলেমটা হচ্ছে অনেক ক্ষেত্রে অনেক লেনদেনের ভাষার দুর্বোধ্যতা বা জটিলতা বা কনফিউজিং একটা লেনদেন এমনভাবে তোমাকে বলবে লেনদেনের কথাটি, যে তুমি হয়তোবা সেখান থেকে সঠিক দুটি পক্ষ নির্ণয় করতে গিয়ে কিছুটা হিমশিম খেতে পারো। কাজেই সেই জায়গাটাতে তোমাকে কিছুটা সচেতন থাকতে হবে। আর এই জন্যই আমি বলি যে যাই পড়বে, জীবনে যতটুকুই পড়বে ততটুকু বুঝে পড়ার চেষ্টা করবে। কারণ আমি দেখেছি হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে এটি খুবই সিম্পল এবং নর্মাল একটি ব্যাপার, যে একটি মাত্র শব্দের কারণে, সেই শব্দটি বুঝতে না পারার কারণে তুমি সেই জাবেদাটি সঠিকভাবে করতে পারবে না। এরকম অনেক অসংখ্য ঘটনা বা ব্যাপার থাকে বা থাকতে পারে। তাছাড়া লেনদেনগুলোর মধ্যে আমরা নর্মালি যেগুলো দেখি, যে একটা ব্যবসা প্রতিষ্ঠানে নগদ লেনদেন হয়, ব্যাংকের মাধ্যমে লেনদেন হয়, ক্রয় করা হয়, বিক্রয় করা হয়, এগুলো দৈনন্দিন কার্যাবলী। এই পরিচালন কার্যাবলীগুলো বা দৈনন্দিন কার্যাবলীগুলো সম্পর্কে আমরা সবাই মোটামুটি অবগত। আমরা এগুলো আমাদের নলেজে আছে, আমরা বুঝতে পারি যে এইগুলো নিয়ে কি কি ধরনের কথা বলতে পারে, কি কি রূপ এটাকে দিতে পারে। তো আমরা যেহেতু এর প্রায় সব রূপ সম্পর্কেই কিছুটা ধারণা রাখি, কাজেই এখন আমাদের যেটা দেখতে হবে যে এই কমন যেই লেনদেনগুলো, তার বাইরে বা একটু ব্যতিক্রম বা একটুখানি ভিন্ন আর কি কি বিষয় থাকতে পারে, যা কিনা আমাদের পরীক্ষায় প্রবলেম ক্রিয়েট করতে পারে। যে আমরা এখন যেই ইস্যুগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, সেই ইস্যুগুলো জাবেদার ক্ষেত্রে স্বাভাবিক বা সাধারণ যে লেনদেনগুলো রয়েছে তার চাইতে কিছুটা ভিন্ন। পাশাপাশি যেই কয়েকটা টপিকস আলোচনা করব, এর প্রায় প্রত্যেকটাই আবার মোস্ট ইম্পর্ট্যান্ট, অর্থাৎ এখান থেকে পরীক্ষায় আসার সম্ভাবনা ব্যাপক। কাজেই এই আলোচনাগুলো খুবই জরুরি বা গুরুত্বপূর্ণ। আমি আশা করব তোমরা সবাই মনোযোগ দিয়ে আমার সাথে থাকবে। আমরা সেই আলোচনাগুলোতে চলে যাচ্ছি। দেখো, হিসাবের বইসমূহের মধ্যে আমরা যেই টপিকসটি নিয়ে আলোচনা করছিলাম সেটি হচ্ছে জাবেদা। অলরেডি আমরা জাবেদা কিভাবে করতে হয় সেটি সম্পর্কে ধারণা লাভ করেছি। জাবেদার ক্ষেত্রে আমরা জানি যে যে লেনদেনটি দেয়া থাকবে আমাদের, সেই লেনদেনটি পড়ে প্রথমে আমরা দেখব যে সেটি অ্যাকচুয়ালি লেনদেন কিনা, অর্থাৎ যে ঘটনাটি দেওয়া থাকে সেই ঘটনাটি যদি আর্থিক ঘটনা হয় তবেই লেনদেন হয়, এবং যদি সেটি লেনদেন হয়ে থাকে তাহলে অবশ্যই তাতে কমপক্ষে দুটি পক্ষ থাকবে। কয়টি পক্ষ থাকবে? কমপক্ষে দুটি পক্ষ। এখানে এই কমপক্ষে কথাটি আসলে ইউজ করতে হবে, কারণ অনেকেই বলে ফেলে যে লেনদেনে দুটি পক্ষ থাকবে, কিন্তু লেনদেনে সবসময় দুটি পক্ষই থাকবে এমন কোনো কথা নেই। লেনদেনে দুয়ের অধিক পক্ষ থাকতে পারে, তবে কমপক্ষে কটি পক্ষ থাকবে? কমপক্ষে দুটি পক্ষ থাকবে। তাহলে সেই দুটি পক্ষকে আইডেন্টিফাই করা
সেটা কিন্তু সবচাইতে ইম্পর্টেন্ট কাজ। কারণ সেই দুটি পক্ষ চিহ্নিত করতে পারলেই তুমি পরবর্তী ধাপগুলো সুন্দরভাবে সম্পন্ন করতে পারবে এবং আমরা যেই ফর্মুলা বা নিয়মের কথা বলেছিলাম সেটাতে 100% প্রয়োগ করতে পারবে, আর অটোমেটিক্যালি তখন তোমার সঠিক জাবেদা দাখিলাটি তৈরি হয়ে যাবে। এই জন্যই আমরা বলছি যে আমাদের এই ব্যাপারগুলোতে কিছুটা সচেতন থাকতে হবে, যে আমরা দেখব যে এই জাবেদাটা তৈরি করার সময় যে আমাদের পক্ষ চিহ্নিতকরণে যেন কোনো প্রকার ভুল না হয়। কারণ এটা হচ্ছে একেবারে বিসমিল্লাহ গলদের মতো। কারণ পক্ষ ভুল মানেই আমি কি করব, একটা ভুল খাতের নামে আমি জাবেদা দাখিলাটি দিব। তারপর সেখান থেকে যখন খতিয়ানে স্থানান্তরিত হবে তখন সেই ভুলটাই খতিয়ানে যাবে, সেখান থেকে রেওয়া মিলে যাবে, ভুলটাই যাবে। তারপর সেই ভুলের উপর ভিত্তি করে কিন্তু অ্যাকচুয়ালি আর্থিক বিবরণী হবে। এই জন্যই শুরুর যে কাজগুলো সেগুলো যত্ন সহকারে খুব বুঝে শুনে ভেবে চিনতে সঠিকভাবে নিয়ম অনুযায়ী আমাদের করতে হবে, যেন এখানে নির্ভুল হয়, অ্যাকুরেসিটা যেন আমাদের 100% থাকে। তো দেখো, এই জাবেদার মধ্যে আমরা বলেছি যে নর্মালি যে লেনদেনটি থাকে তার মধ্যে কমপক্ষে কটি পক্ষ থাকবে? দুটি পক্ষ থাকবে। সেই দুটো পক্ষ আমি তোমাদেরকে বলে দিয়েছি, আরেকবার বলছি, এই দুটো পক্ষ মানেই কিন্তু কোনো দুটি মানুষ নয়। দুটি পক্ষ মানে হচ্ছে যে এমন দুটি শব্দ যে দুটি শব্দ দ্বারা সম্পূর্ণ লেনদেনটি স্পষ্টভাবে বোঝা যাবে। অর্থাৎ শুধুমাত্র এই দুটি শব্দই রিপ্রেজেন্ট করবে টোটাল ট্রানজ্যাকশনটাকে, লেনদেনটাকে। তাহলে আমরা ওই দুটো শব্দ দেখলেই বুঝে ফেলবো সহজেই যে কি ঘটনা ঘটেছিল। তাহলে সেই শব্দদ্বয়গুলো থাকে কোথায়? সেই লেনদেনের মধ্যেই কিন্তু শব্দগুলো দেয়া থাকে। 95% ক্ষেত্রেই সেটা স্পষ্ট করে উল্লেখ থাকবে। 5% ক্ষেত্রে হয়তো বা সেটা উল্লেখ নাও থাকতে পারে, উজ্জ্ব থাকতে পারে। আমাদেরকে সেটা বুঝে নিতে হবে, অথবা অন্য কোনো নামে বা শব্দে হয়তো সেটা থাকবে, কিন্তু আমাদেরকে কি করতে হবে? হিসাবের নীতিমালা অনুযায়ী যে সঠিক বা অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডটি, হিসাবের নামটি, সেটি কিন্তু ব্যবহার করতে হবে। তো সেই জন্য আমরা আজকে এই দুটো পক্ষ বা এই ঘটনাগুলো, যে লেনদেনগুলো রয়েছে, লেনদেনের মধ্যে যে কিছু ব্যতিক্রম বা ভিন্নতা রয়েছে, যে ইস্যুগুলোতে, আমরা সেই ইস্যুগুলো তোমাদের সামনে উপস্থাপন করব। দেখো, আমরা অনেক সময় যখন শপিং করতে যাই, বিশেষ করে কোনো উৎসবের আগে, যেমন পূজা, ঈদ, এরকম আমাদের প্রধান প্রধান ধর্মীয় উৎসবগুলোর আগে যখন আমরা শপিংয়ে যাই, তখন দেখি যে সেই উৎসব উপলক্ষে অনেক দোকানেই বা ব্যবসা প্রতিষ্ঠানেই কিছু ছাড় দিয়ে থাকে। তো কোথাও হয়তো 10%, কোথাও 5%, কোথাও 15%, কোথাও আবার 70%, অনেক বেশি ছাড়। তো এই ছাড়ের মধ্যেও আসলে বিভিন্ন ধরনের বিজনেস পলিসি থাকে। আমরা হয়তো একটু লক্ষ্য করলেই দেখব, খেয়াল, যদিও একেবারেই প্রাসঙ্গিক আলোচনা প্রত্যক্ষ না হলেও এটা কিন্তু পরোক্ষভাবে প্রাসঙ্গিকই। এই জন্য আমি কথাটা বলছি যে বিজনেস, আমরা উদ্যোক্তা হব, আমরা ব্যবসায়ী শিক্ষা শাখায় পড়াশোনা করছি, বড় হয়ে আমরা হয়তো শিল্প প্রতিষ্ঠানের মালিক হব, আমার অধীনে হয়তো অনেক কর্মকর্তা কর্মচারীরা কাজ করবে, আমি হয়তো অনেকের জীবিকার সন্ধান দেব। এই ধারণাটা কিন্তু মাথায় নিয়েই তোমাদের ব্যবসায়ী শিক্ষা শাখা পড়তে হবে। আমরা অনেকেই ব্যবসায়ী শিক্ষা শাখায় পড়ি, কিন্তু দেখা যায় যে ভবিষ্যতে আমরা আসলে একটা ভালো চাকরির প্রত্যাশা করি শুধুমাত্র। তো ভালো একটা চাকরি যখন আমরা পাই, তখন সেখানে একটা লিমিটেড ইনকাম থাকে বা স্যালারি থাকে। সেই স্যালারি দিয়েই কিন্তু আমাদের চলতে হয় এবং সেই স্যালারিটাই দীর্ঘদিন বহন করে যেতে হয় আমাদের। কিন্তু অ্যাকচুয়ালি আমরা যদি ক্ষুদ্র একজন উদ্যোক্তাও হতে পারি এবং আমরা যদি আন্তরিকভাবে খুব বুঝে শুনে সঠিক জ্ঞানটা অর্জন করে আমরা সেই প্রতিষ্ঠানটি আমাদের পরিচালনা করতে পারি, তাহলে কিন্তু একটা চাকরির চাইতে অনেক বেশি আর্থিকভাবে আমরা লাভবান হতে পারি। এবং সেই ক্ষুদ্র প্রতিষ্ঠানে আমরা অলরেডি সেখানে আমরা কিছু নিয়োগ, মানে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারি। তাহলে এই যে ছাড়ের ব্যাপারটি যেটি বলছিলাম, যে 5%, 50%, 70%, তো অনেক ক্ষেত্রে আমরা দেখি যে একটা দোকানের সামনে যদি 70% লেস বা
এরকম ছাড় 70% কথাটি বলা থাকে, স্বভাবতই আমাদের কি হয়, ওদিকে চোখটা পড়ে। আর তখন মনে হয় যে 70% ছাড় মানে কি, 100 টাকার জিনিস মাত্র 30 টাকায় পাওয়া যাবে। কাজে আমাদের মধ্যে একটা আগ্রহ তৈরি হয়, আর সেই আগ্রহ নিয়ে আমরা কি করি, শোরুমে ঢুকে যাই। তো শোরুমে ঢুকে যাওয়ার পর আমরা হয়তোবা অনেকেই এরকম হতাশ হয়েছি যে আসলে 70% যে লেস বা ছাড়ের কথাটি বলা হচ্ছে, সেটা নির্দিষ্ট কিছু ডিজাইনের বা নির্দিষ্ট কিছু প্রোডাক্টের উপর। তো তারপর যখন আমরা ঢুকেই যাই, তখন আমরা প্রথমে হয়তোবা সেই নির্দিষ্ট যে কিছু প্রোডাক্ট রয়েছে 70% লেসের, আমরা সেগুলো দেখি, সেখান থেকে পছন্দ হলে হয়তো আমরা নেই। আবার পছন্দ না যদি হয় সেখান থেকে, তাহলেও হয়তো আমরা ভাবি যে আসলে এলাম এখানে, এখন খালি হাতেই বের হয়ে যাব বা কিছু না নিয়ে বের হয়ে যাব। ওই সেলসম্যানগুলো তো বা ম্যানেজার আমার দিকে তাকিয়ে থাকবে, কি না কি ভাবে, আমার টাকা পয়সা নেই আমার কাছে, এরকম বিভিন্ন ধরনের চিন্তা মাথায় আসে এবং আমরা কি করি, আচ্ছা কিছু না কিছু একটা কিনে নিয়ে যাই। তাহলে এই যে বাইরে যে বোর্ডটা 70% লেস বললো আমাদেরকে, আমরা সেটা দেখেই কিন্তু আমরা আগ্রহী হলাম এবং ভিতরে এলাম। তারপর সবগুলোতে 70% লেস না থাকলেও আমরা কিন্তু ওই দোকান থেকে কিছু না কিছু কিনেই ফেললাম। তাহলে এটা আসলে একটা বিজনেস পলিসি। দেখবে যে অনেক জায়গায় বলা থাকে যে ফ্ল্যাট 50% লেস। তাহলে যখন ফ্ল্যাট 50% লেস দিবে, তার মানে হচ্ছে যত প্রোডাক্ট আছে সেখানে সমস্ত প্রোডাক্টের উপরই 50% লেস, এখানে কম বেশি হবে না। তো এই ব্যাপারগুলো আসলে এটা আমাদের জানার দরকার। আমরা বই থেকে আসলে যতটুকু শিখতে পারি বা আবিধানিকভাবে আমরা যতটুকু জ্ঞান অর্জন করি, তার চাইতেও কিন্তু আমরা অনেক অনেক বেশি জ্ঞান অর্জন করি আমাদের পারিপার্শ্বিকতা থেকে। কাজেই চোখ কান কিন্তু সবসময় খোলা রাখতে হবে। শুধু পড়ার টেবিলে বসলেই যে পড়া, ব্যাপারটা কিন্তু এমন নয়। তোমার পড়ার অনেক সুযোগ রয়েছে। একটি কবিতা রয়েছে কবির, যে বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র, নানানভাবে নতুন জিনিস শিখছি দিবারাত্র। তাহলে আসলে বিশ্বজোড়াই আমাদের পাঠশালা, এবং আমরা প্রতিদিনই আমরা এই বিশ্ব থেকে, আমাদের পারিপার্শ্বিক যে আমাদের অবস্থা, তা থেকে, পরিবেশ থেকে আমরা নতুন নতুন অনেক কিছুই শিখছি। এবং এই যে শিক্ষাটা প্র্যাকটিক্যালি, যে বাস্তবিক জীবন থেকে, দৈনন্দিন জীবন থেকে আমাদের শিক্ষাগুলো, সেগুলো কিন্তু তোমাকে পড়ে মুখস্থ করতে হচ্ছে না। তুমি সেটাকে এমনভাবে নিজের মধ্যে আয়ত্ত করছো, বা এতটা আগ্রহ নিয়ে খুব চলার পথে, খেলার ছলে, কথা বলার সময় আমরা যখন ওই জ্ঞানগুলো অর্জন করি, তখন সেগুলো আবার আমাদের মস্তিষ্কেও কিন্তু অনেক সময়ের জন্য খুব ভালোভাবে স্টোরেজ হয়ে যায়। তো আমরা পরবর্তীতে সেগুলোকে কাজে লাগাতে পারি। তো এই জন্য বললাম যে আমরা সবসময় আশেপাশের বিষয়গুলো, পারিপার্শ্বিকতার যে ব্যাপারটা রয়েছে, সেটার দিকেও সুনজর রাখবো, সুদৃষ্টি দিব। তাহলে এই 50% লেস বা 20% লেস, এই যে ছাড়, এটার নাম হচ্ছে ছাড়। আমরা আমাদের প্রাত্যহিক জীবনে বা দৈনন্দিন জীবনে এটি ছাড় নামেই অভিহিত করে থাকি। তো এই ছাড়টাকে আমাদের ব্যবসায়ের যে নিজস্ব ভাষা বা হিসাব বিজ্ঞানের যে নিজস্ব একটি ভাষা রয়েছে, সেই ভাষায় বলা হয় বাট্টা। সেই ভাষায় কি বলা হয়? বাট্টা। তো এই যে বাট্টা বলা হচ্ছে কাকে? ছাড়কে বলা হচ্ছে বাট্টা। এখন একটি প্রতিষ্ঠান ছাড় দিতেও পারে, আবার ছাড় পেতেও পারে। তাহলে যদি প্রতিষ্ঠানটি ছাড় দিয়ে থাকে কোনো, তাহলে সেটির নাম আমরা কি দিব? প্রাপ্ত বাট্টা না প্রদত্ত বাট্টা? প্রাপ্ত বাট্টা মানে হচ্ছে বাট্টা পাওয়া গেল, প্রদত্ত বাট্টা মানে হচ্ছে বাট্টা দেয়া হলো। তো আমরা প্রতিষ্ঠান যদি কাস্টমারকে ছাড় দেই, তাহলে এটি আমাদের জন্য কি হবে? প্রদত্ত বাট্টা। আবার আমরা যদি কোনো জায়গা থেকে ছাড় পাই, তাহলে সেটা হবে আমাদের জন্য প্রাপ্ত বাট্টা। বাট্টা একটি নামিক বা আয় ব্যয়বাচক হিসাব। তো এই নামিক বা আয় ব্যয়বাচক হিসাবটি, এই নামিক বা আয় ব্যয়বাচক হিসাবটিতে আমরা যখন
প্রদত্ত বাট্টা বললাম, যে বাট্টা দেয়া হলো বা প্রদান করা হলো, তখন সেটি আসলে আমাদের জন্য কি ব্যয়, সেটি হচ্ছে আমাদের জন্য ব্যয়। আবার যখন আমরা বাট্টা পাবো অর্থাৎ প্রাপ্ত বাট্টা হবে, সেটি আবার কি হবে আমাদের জন্য আয় হবে, ব্যয়ের বিপরীত আয় হবে। তাহলে এখানে এই বাট্টা দেওয়াও যেতে পারে, আবার বাট্টা পাওয়াও যেতে পারে। তার মানে ছাড় দিতেও পারি, আবার ছাড় পেতেও পারি। যদি ছাড় দেই তাহলে অবশ্যই আমাদের কি হবে, প্রত্যাশিত যে অ্যামাউন্টটি ছিল আমরা সেই অ্যামাউন্ট থেকে কিছু অংশ কম পাবো। আবার আমরা যদি বাট্টা পেয়ে থাকি, প্রাপ্ত বাট্টা, ঠিক একইভাবে আমরা সেই ছাড়টা তখন ভোগ করব, অর্থাৎ তার কাছ থেকে আমরা কি করব, বাট্টায় বা ছাড়ে এই পণ্যটা ক্রয় করতে পারবো। এখন দেখো, এই যে বাট্টা, এই বাট্টা আলোচনা করতে গেলে তোমাকে জানতে হবে যে এই বাট্টা আসলে দুই রকমের হতে পারে। একটা বাট্টাকে বলা হচ্ছে নগদ বাট্টা, আরেকটা বাট্টাকে আমরা বলি কারবারি বাট্টা। দেখো, একটি হচ্ছে নগদ বাট্টা, আরেকটি হচ্ছে কারবারি বাট্টা। আমরা বাট্টাটাকে মূলত দুটি ভাগে ভাগ করতে পারি, একটা নগদ বাট্টা, একটা কারবারি বাট্টা। কারবারি বাট্টা আসলে কোনটা বা নগদ বাট্টা কোনটা, বা কোন বৈশিষ্ট্যের ভিত্তিতে আমি এগুলোকে সহজে আইডেন্টিফাই করতে পারবো যেটা কারবারি বাট্টা এবং এটা হচ্ছে নগদ বাট্টা। দুটোকে আলাদা করে শিখতেই হবে এই জন্য, কারণ দুটোর ক্ষেত্রে জাবেদা দাখিলাটা দুই রকমের হয়ে থাকে। তাহলে যেহেতু দুই রকমের হয়, তাহলে আমাদেরকে কি করতে হবে, সেই দুটোকেই শিখতে হবে। নাকি একটি করে শিখব? যদি একটি শিখি, হাফ শিখি, তাহলে যে সারা জীবন আমরা যে হাফ হারিয়ে এসেছি, আবারও সেই একই ঘটনাই ঘটবে। কারণ ছোটোবেলা থেকে আমরা দেখেছি, যখন পরীক্ষার সিলেবাসে দুটি কবিতা আসবে, এরকম যদি কোনো ব্যাপার থাকে যে দুটো কবিতা থাকবে প্রশ্নপত্রে, দুটো কবিতার কথা বলবে, তার মধ্যে যে কোনো একটি কবিতা লিখলেই হবে। তো সিলেবাসে যদি দুটো কবিতা থাকে, তাহলে আমরা যেহেতু জানি যে একটি কবিতা শিখলেও কমন পড়বে, আমি উত্তর করতে পারবো, তখন কিন্তু আমরা আরেকটি কবিতার প্রতি আগ্রহ হারিয়ে ফেলি। তখন আমরা একটি কবিতাই শেখার চেষ্টা করি বা শিখে নেই। তাহলে আমার সময় এখানে সেভ হলো কিছুটা, পাশাপাশি আমি নাম্বারটাও নিশ্চিত করতে পারছি। কিন্তু কথা হচ্ছে যে এই যে একটি কবিতা শিখলাম, তাহলে আরেকটি কবিতা যেটি মুখস্থ হলো না আমার বা শেখা হলো না, সেটা কিন্তু আমার অজানাই রয়ে গেল। ঠিক একইভাবে অন্যান্য অনেক ক্ষেত্রেই দেখবে, প্রায় ছোটোবেলা থেকে প্রায় প্রতিটি প্রশ্নেই, প্রশ্নপত্রেই আমাদের এরকম কি অপশন দেওয়া থাকে, অর্থাৎ যে চারটি ক বিভাগে ধরো 5টি প্রশ্ন রয়েছে, হয়তো বা সেখানে একটা ইনস্ট্রাকশন দেওয়া থাকবে যে যে কোনো 2টি বা 3টি প্রশ্নের উত্তর দাও। তাহলে 6টি প্রশ্ন যদি ইন টোটাল থাকে ওই সেটে, আমাকে যদি 3টি প্রশ্নের উত্তর দিতে বলে, তাহলে আমি কী করব, সেই 3টি প্রশ্নের উত্তর যেহেতু চায়, তাহলে আমি সেই 3টি প্রশ্নের উত্তর শিখে রাখার চেষ্টা করব। বাকি 3টার প্রতি কিন্তু আমি ততটা গুরুত্ব দিব না। তাহলে এই যে বাকিগুলোর প্রতি যে আমি গুরুত্ব দিলাম না, তাতে করে কি হবে, একটা প্রবলেম অবশ্যই ক্রিয়েট হবে। খেয়ালটা বা নজরটা বা দৃষ্টিটা সব দিকেই, সবার উপরেই দিতে হবে। তাহলে এখানে আমরা এই বাট্টার বিষয়টাকে কিভাবে আলাদা করব, আমরা সহজে আইডেন্টিফাই করব, সেটার উপায় হচ্ছে, যখন আমি বলবো কারবারি বাট্টা, তখন মনে রাখবে যে কারবারি বাট্টাটা কি দিয়ে শুরু, ক দিয়ে শুরু। তাহলে এখানে আমি লিখলাম যে ক্রয় এবং বিক্রয়ের সাথে সম্পৃক্ত। ক্রয় এবং বিক্রয়ের সাথে সম্পৃক্ত অর্থাৎ যখনই, খুব সিম্পলি বলছি তোমাকে, সহজ করেই বলছি, যে যখনই বলা হবে যে পণ্য ক্রয় করা হলো এত % বাট্টা পাওয়া গেল, বা পণ্য ক্রয় 10% বাট্টায়, তার মানে কি কথাটা দাঁড়াচ্ছে যে 10% বাট্টায় আমরা পণ্যটি ক্রয় করলাম। অর্থাৎ পণ্যটির অ্যাকচুয়াল মূল্য যদি
100 টাকা হয়ে থাকে, আমি যদি 10% বাট্টায় ক্রয় করি তাহলে আমি 100 টাকা পরিশোধ করব না। কত টাকা পরিশোধ করব? 90 টাকা পরিশোধ করব। তাহলে এই যে 10% যে ছাড় আমাকে দেওয়া হলো, সেই ছাড়টাকে আমরা কি বলছি? বাট্টা। এবং আমি মাত্র বললাম যেটা তোমাদেরকে, যে ক্রয় এবং বিক্রয়ের সাথে যে বাট্টাটা সম্পৃক্ত থাকবে সেটির নাম হবে কারবারি বাট্টা। তাহলে ক্রয় এবং বিক্রয়ের সাথে যে জড়িত থাকে, যেমন 10% বাট্টায় পণ্য ক্রয় আমরা বলছি, তাহলে 10% বাট্টায় পণ্য ক্রয় কথাটা আমরা যখন বলবো তখন বলো যে এটি কি কারবারি বাট্টা না নগদ বাট্টা? গুড, অনেকেই হাত তুলেছ, অনেকেই বলছো, লিখছো যে কারবারি বাট্টা। কারণ একটু আগে আমি বলেছি যে ক্রয় এবং বিক্রয়ের সাথে সম্পৃক্ত যে বাট্টা, শুধুমাত্র এই দুটো ওয়ার্ড। তাহলে 10% বাট্টায় পণ্য ক্রয়, 10% বাট্টায় পণ্য বিক্রয়, বা 5% বাট্টায় পণ্য 5% পণ্য বিক্রয়, বা পণ্য ক্রয় করা হলো, বাট্টা পাওয়া গেল এত টাকা, পণ্য বিক্রয় করা হলো, বাট্টা দেওয়া হলো এত টাকা। এই যে বাট্টা সংক্রান্ত আলোচনাটা বা কথাটা যখনই ক্রয় এবং বিক্রয়ের সাথে সম্পৃক্ত থাকবে তখনই তুমি বুঝবে যে সেটা হচ্ছে কারবারি বাট্টা। সেটার নাম কি হবে? কারবারি বাট্টা। তাহলে আশা করি আমরা কারবারি বাট্টার বিষয়টা বুঝতে পেরেছি। এরপর যে বাট্টাটা সেটা হচ্ছে নগদ বাট্টা। আচ্ছা, তো এই নগদ বাট্টায় যাওয়ার আগে আমি তোমাদেরকে কারবারি বাট্টা সংক্রান্ত একটি উদাহরণ দিয়ে দেখাচ্ছি। যেমন খুব সিম্পল, আমি মুখে যেটি বলেছি সেটি লিখছি, যে 10% বাট্টায় পণ্য ক্রয় 10,000 টাকা। অর্থাৎ একটি পণ্য ক্রয় করা হয়েছে যার উপর কিনা 10% বাট্টা রয়েছে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমার ফার্স্ট কোশ্চেনটাই এটা থাকবে যে এই যে বাট্টার কথাটি আমি এখানে লিখলাম যে 10% বাট্টায় পণ্য ক্রয় 10,000 টাকা, তোমরা সমস্বরে বলে ওঠো যে এটি কি কারবারি বাট্টা নাকি নগদ বাট্টা? গুড, এটি কারবারি বাট্টা, কারণ ক্রয় এবং বিক্রয়ের সাথে সম্পৃক্ত বলেছি। তাহলে যখন 10% বাট্টায় পণ্য ক্রয় করা হবে তখন সেটি কি হবে? কারবারি বাট্টা হবে। তাহলে দেখো, এখানে যখন কারবারি বাট্টার ব্যাপারটি আসবে তখন আমার কয়েকটা প্রশ্নের উত্তর তোমরা দাও, তাহলেই তোমাদের অ্যান্সারগুলো তোমরাই দিয়ে দিতে পারবে। যে 10% বাট্টায় আমরা পণ্য ক্রয় করছি 10,000 টাকা, তাহলে আমরা কত টাকার পণ্য ক্রয় করেছি? 10,000 টাকার। তাহলে 10,000 টাকার পণ্য যদি ক্রয় করে থাকি তাহলে আমার পাওনাদার সৃষ্টি হবে 10,000 টাকার। তো পাওনাদার যদি 10,000 টাকার সৃষ্টি হয়, এখন এখানে বলা হচ্ছে যে 10% বাট্টায় পণ্য ক্রয়। তাহলে 10% বাট্টায় পণ্য ক্রয় যদি করে থাকি তাহলে কি অ্যাকচুয়ালি আমরা এই পণ্যটার জন্য 10,000 টাকা পরিশোধ করব নাকি কিছু কম দেব? অবশ্যই কিছু কম দিব। কেন কম দিব? কারণ এখানে একটি ছাড়ের কথা বা বাট্টার কথা সুস্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে 10% ছাড়ে বা 10% বাট্টায় কী করব? পণ্যটি ক্রয় করব। কাজেই এটি যেহেতু ক্রয়ের সাথে সম্পৃক্ত, তাহলে আমরা কি বলছি? এটিকে কারবারি বাট্টা। তো এখন এই যে কারবারি বাট্টার বিষয়টি এখানে আসলো, কারবারি বাট্টাটা কত পার্সেন্ট? 10%। তাহলে 10,000 টাকার যদি আমরা 10% করি তাহলে কত হবে? 1,000 টাকা। তাহলে এই 10,000 টাকার আমরা 10% করলাম, 1,000 টাকা হবে। তো সেই 1,000 টাকা আমরা কি করব? কম দিব তাদেরকে। এই 1,000 টাকা কি করব? কম দেব। তাহলে অ্যাকচুয়ালি আমাকে পে করতে হচ্ছে কত? 10,000 টাকা পুরোটাই পে করতে হচ্ছে, নাকি আমি 9,000 টাকা পরিশোধ করলেই চলবে? 9,000 টাকা পরিশোধ করলে হবে। তাহলে যেহেতু 9,000 টাকা আমি এই পণ্যটির পেছনে পরিশোধ করব বা ব্যয় করব, তাহলে হিসাবের খাতায় কি আমার 9,000 টাকা লেখা উচিত না 10,000 টাকা লেখা উচিত? পণ্য ক্রয় নামে আমি কি ওই 9,000 টাকা লিখব না 10,000 টাকা লিখব? অবশ্যই 9,000 টাকা লিখব। কারণ নিয়মটি হলো যে একটি পণ্যের মূল্য বা একটি দ্রব্যের মূল্য তোমার যাই থাকুক না কেন, যদি সেখানে বাট্টার ব্যাপারটি আসে, মানে কারবারি বাট্টার ব্যাপারটি আসে, তাহলে সেটিকে বাদ দিয়ে দেখাতে হবে। কারণ অ্যাকচুয়ালি হিসাবের খাতায় আমরা
সেইটাকে লিপিবদ্ধ করি, যেটা কিনা তোমার পরিশোধ করতে হয় আমাদের অ্যাকচুয়াল। তাহলে পণ্য কিনেছিলাম 10,000 টাকার, ক্রয় করেছি 10,000 টাকার, কিন্তু যেহেতু 10% বাট্টা ছিল, তাহলে আমি তার জন্য মূল্য পরিশোধ করেছি 9,000 টাকা। তাহলে এই যে 9,000 টাকা যে আমি মূল্য পরিশোধ করলাম, এই 9,000 টাকা মূল্য পরিশোধ করলে হিসাবের খাতাতেও 9,000 টাকাই লিখতে হবে। তাহলে আমরা এখানে 10% বাট্টায় পণ্য ক্রয়ের ক্ষেত্রে আমাদের জাবেদাটি দিব ক্রয় হিসাব ডেবিট। আমরা জানি এখানে দুটি পক্ষ, একটা হচ্ছে কি ক্রয়, একটা হচ্ছে প্রদেয় হিসাব। প্রদেয় হিসাব আসলে এখানে দেখো, এটাও একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। কথা বলতে গিয়ে হঠাৎ করে মাথায় চলে আসলো যে এই একটা ব্যাপার কিন্তু আমাদের 100% ক্লিয়ার থাকতে হবে যে 10% বাট্টায় পণ্য ক্রয় 10,000 টাকা। এখন আমি তোমাদের সামনে একটি প্রশ্ন রাখছি, তোমরা বলো যে এই 10% বাট্টায় পণ্য ক্রয় যে 1,000 টাকা, এটা আমরা এখন নগদে ক্রয়টা করা হয়েছে ধরে নেব, নাকি বাকিতে বা ধারে করা হয়েছে বলে ধরে নেব? কেউ বলছো নগদে, আবার কেউ বলছো বাকিতে। অ্যাকচুয়ালি আমি কিভাবে ঠিক বুঝবো বা বুঝতে পারবো যে এই ক্রয়টি নগদে করা হয়েছে না বাকিতে? সেটার আসলে নীতিমালা অনুসারে কিছু হিন্টস দেয়া থাকে বা দেয়া আছে। আমরা সেই হিন্টসগুলো সময়ে সময়ে কাজে লাগিয়ে কিন্তু আমাদের সঠিক উত্তরটি বের করে আনার চেষ্টা করি। তাহলে এটা মনে রাখবে যে যখন বলা হচ্ছে 10% বাট্টায় পণ্য ক্রয় 10,000 টাকা, তখন আমরা জানি যে এখানে একটি পক্ষ নিঃসন্দেহে ক্রয়, তা আরেকটি পক্ষ কি? তাহলে আরেকটি পক্ষ কি হবে? এখানে কোথাও দেখো নগদ শব্দটি উল্লেখ নেই। তাহলে যেহেতু নগদ শব্দটি উল্লেখ নেই, তাহলে আমরা ধরে নিতে পারি যেটা বাকিতে বা ধারে ক্রয় করা হয়েছিল। তাহলে এটা নগদেই না ধরে, মানে নগদ কথাটি বলা নেই যেহেতু, আমরা কি বলছি যে তাহলে এটা হয়তো বা বাকিতে বা ধারে করা হয়েছিল। এখন বাকিতে বা ধারে যদি আমরা ক্রয় করে থাকি পণ্য, তাহলে কিন্তু সেখানে আমাদের অবশ্যই এই যে ক্রয়ের যে ব্যাপারটা, যে ক্রয় আরেকটি পক্ষ কি লিখবো, মানে প্রদেয় হিসাব লিখবো না নগদ লিখবো, তা আমরা বললাম যে এটা নগদের কথাটা এখানে স্পষ্ট করে উল্লেখ নেই। তাহলে নগদের কথা যেহেতু স্পষ্ট করে উল্লেখ নেই, তাহলে আমরা এটা বাকিতে হতে পারে, হয়েছেই বলবো না, তবে হতে পারে, আমরা আরেক ধাপ এগিয়ে এই চিন্তাটা করলাম। তাহলে এখন এই ধারে বা বাকিতে যদি একটি ক্রয় সম্পন্ন করতে হয় আমাদের, তাহলে সেখানে কিছু কন্ডিশনের ব্যাপার রয়েছে। যেমন যদি ধারে বা বাকিতে স্পষ্ট করে বলা থাকে যে ধারে পণ্য ক্রয় বা ধারে পণ্য বিক্রয় বা পণ্য ধারে বিক্রয় করা হলো, এই কথাটা যদি স্পষ্টভাবে বলা থাকে, তাহলে তো আমরা বুঝবই যে সেটি ধারে। কিন্তু এখানে দেখো নগদ শব্দটি উল্লেখ নেই, তাহলে আমি ধরে নিলাম এটা ধারে। কিন্তু ধারে বা বাকিতে যদি হতে হয়, বা এটা যদি আরেকটা পক্ষ ধারের বা বাকির ব্যাপার আসে, তাহলে অবশ্যই সেখানে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম দেওয়া থাকতো। অর্থাৎ আমি আবারও একটু সিম্পল করে বলছি যে এই 10% বাট্টায় পণ্য ক্রয়, এখানে এই ক্রয়টি কি নগদে করা হয়েছে না বাকিতে? আমরা কিভাবে বুঝবো? যদি বলা হয় যে বাকিতে ক্রয় করা হয়েছে স্পষ্ট করে, বা ধারে ক্রয় করা হয়েছে, তাহলে আমরা বুঝলাম যে এটা ধারে বা বাকিতে ক্রয়। আবার এই ধারে বা বাকিতে কথাটা বলা নেই, বলা আছে নগদে পণ্য ক্রয়। তা নগদে পণ্য ক্রয় বললে আমি সেখানেও স্পষ্ট বুঝবো যে এটা নগদে, সেখানে ধারের বা বাকির কোনো ব্যাপার আসবে না। কিন্তু কিছু কিছু শব্দ বা বাক্য একটু কনফিউজিং, আমরা সেখানে গিয়ে কিছুটা বিব্রত হই বা দ্বিধাগ্রস্ত হই যে অ্যাকচুয়ালি এটা কি নগদে হবে না বাকিতে হবে। তো সেই দ্বিধাটা দূর করার জন্যই যে হিন্টসটার কথা আমি বলছি, সেটি হলো যে যদি কোনো লেনদেনে
নগদ শব্দটি উল্লেখ না থাকে তাহলে হতে পারে সেটি ধারে, বাট ধারে হতে হলে তাকে আরেকটি শর্ত পূরণ করতে হবে। সেটি কি? সেটি হচ্ছে ধারে যদি আমরা পণ্য ক্রয় করে থাকি তাহলে সেখানে আমরা এই কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম পাব। অবশ্যই সেই লেনদেনটিতে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম দেওয়া থাকবে। তাহলে ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম যদি দেয়া না থাকে তাহলে কিন্তু আবার সেটি ধারে হবে না। এখন এইখানে দেখো 10% বার্তায় পণ্য ক্রয় 10,000, এখানে কিন্তু কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম দেওয়া নেই। তাহলে কি আবার নগদ কথাটাও স্পষ্ট করে উল্লেখ নেই, কিন্তু তবু আমি এটিকে কি ধরে নিব যে নগদেই পণ্যটি ক্রয় করা হয়েছে। কারণ বাকিতে হতে হলে অবশ্যই ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম দেওয়া থাকতো, যেহেতু বাকিতে কথাটা বলে নাই। তাহলে এখন আমরা আগে একটা নিউট্রাল অবস্থায় আসলাম, যেখানে বাকির কথাও বলে নাই, নগদের কথাও বলা নাই। তাহলে কি হবে? এই যে এই ক্ষেত্রে নীতিমালা হিসাব বিজ্ঞানের যে যদি এরকম ব্যাপার থাকে যে যেখানে তুমি কনফিউজড হচ্ছে কোনো শব্দ দ্বারা, সেটি দুটো অর্থ মিন করতে পারে, তখন এই হিসাব বিজ্ঞানের নীতিমালায় কি বলে সেটি আমাদের অনুসরণ করতে হবে। যেমন ধরো আমরা বলি বেতন, ভাড়া বা কমিশন, এই যে শব্দগুলো বললাম, এই শব্দগুলো অ্যাকচুয়ালি কীবাচক হিসাব। এই শব্দগুলো হচ্ছে নামিক বা আয় ব্যয়বাচক হিসাব। তাহলে নামিক বা আয় ব্যয়বাচক হিসাবের মধ্যে এই যে শব্দগুলো, এই শব্দগুলো নামিক বা আয় ব্যয়বাচক হিসাব, তাহলে হয় আয় হবে নয়তো ব্যয় হবে। তাহলে আমাদের সেটা পড়ে বুঝতে হবে যে এটা আসলে আয় হচ্ছে না ব্যয় হচ্ছে। তাহলে এই যে বাকিতে তা আয় বা ব্যয় হচ্ছে, সেটা যদি বলা থাকে স্পষ্ট করে যে বেতন প্রদান করা হলো অথবা প্রদত্ত বেতন, তাহলে আমরা কি বুঝবো যে এটি ব্যয়। কারণ সেখানে স্পষ্ট করে বলা রয়েছে বেতন প্রদান করা হয়েছে, তাহলে বেতন দেয়া হয়েছে, নিঃসন্দেহে এটি ব্যয় হবে। আবার ধরো বলা হলো যে ভাড়া প্রাপ্তি হলো, তাহলে ভাড়া প্রাপ্তি হলো যদি বলে, তাহলে আমরা কি বুঝবো? নিশ্চিন্তেই ভাড়াটা প্রাপ্তি হয়েছে, মানে আয় হয়েছে, এটা আমরা পেয়েছি। কিন্তু তোমরা দেখেছো প্রায় অনেক ক্ষেত্রে অনেক জায়গায় শুধুমাত্র একটা শব্দ দ্বারা এরকম কিছু হিসাবে কথা বলা থাকবে। যেমন সিম্পলি শুধু বেতন বলল, তাহলে শুধু বেতন পেতেও পারি আবার দিতেও পারি, ফর এক্সাম্পল। বা ভাড়াই ধরো, শুধু ভাড়া, সেটা কি পাওয়াও যেতে পারে আবার দেওয়াও হতে পারে। কমিশন, শুধু কমিশন, পাওয়াও যেতে পারে আবার দেওয়াও হতে পারে। তাহলে দুটার যে কোনো একটা ধরে নিতে পারো, কিন্তু তুমি একটা ধরলে বা তুমি একরকমভাবে ধরলে, আমি আবার অন্যরকমভাবে ধরলাম, তাহলে কি আমাদের মধ্যে কোনো ধরনের হিসাবের বোঝাপড়া কিন্তু হবে না, অর্থাৎ সেখানে কিন্তু একটা প্রবলেম ক্রিয়েট হয়ে যাবে। কাজেই এখানে জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপালস বা গ্যাপ, যে শব্দটা আমি বলেছিলাম তোমাদেরকে, যে সর্বজন স্বীকৃত হিসাব বিজ্ঞান নীতিমালা, এই কথাটা কিন্তু মনে রাখতে হবে, মাথায় রাখতে হবে যে গ্যাপ, GAAP, জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপালস। তাহলে সর্বজন স্বীকৃত হিসাব বিজ্ঞান নীতিমালা, এটা আসলে সর্বজন স্বীকৃত হলো কিভাবে? এটা কি আমরা নিজেরাই মুখে মুখে বলছি যে সর্বজন স্বীকৃত? না, এই হিসাব বিজ্ঞানের নীতিমালাগুলো এটা কোনো সুনির্দিষ্ট একটি দেশের মানুষের দ্বারা প্রস্তুতকৃত না। পৃথিবীতে যত বড় বড় দেশ রয়েছে, সেই প্রত্যেকটি দেশের যারা বড় বড় হিসাব বিশারদগণ রয়েছেন, তারা কিন্তু বিভিন্ন সময়ে পত্রিকায়, ম্যাগাজিনে বিভিন্নভাবে এই নীতিমালাগুলো লিখে লিখে সেটি সবার স্তরে, সমস্ত স্তরে পৌঁছে দিয়ে তারপর কিন্তু এটাকে অ্যাস্টাবলিশড করেছে। যেমন এই যে নিয়মটা হচ্ছে, যখন নামিক বা আয় ব্যয়বাচক হিসাবে আগে বা পরে কোনো ধরনের উপসর্গ বা প্রত্যয় থাকবে না, তখন আমরা সেটিকে ব্যয় হিসাবে ধরে নেব। তাহলে শুধু বেতন বলা হলো, তাহলে এটি কি হবে? ব্যয় হবে। কেন? কারণ এর আগে পিছিয়ে কিছু বলা নেই, অর্থাৎ এটা প্রাপ্তি না প্রদান বলা নেই। তাহলে যখনই কিছু বলা থাকবে না, তখন ওই আইটেমটাকে আমরা কি করব? ব্যয় হিসাবে ধরে নেব। তাহলে 10% বার্তায় পণ্য ক্রয়, আমরা এখানে লিখলাম ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব
ক্রেডিট। কত টাকা লিখব? 9,000, 9,000। ব্যাস, আমাদের এটার জাবেদা দাখিলা দেয়া শেষ। তাহলে এই যে আমরা লিখলাম যে ক্রয় হিসাব ডেবিট 9,000, নগদান হিসাব ক্রেডিট 9,000, অ্যাকচুয়ালি পণ্যটা কত টাকার ছিল? 10,000 টাকা। তাহলে 10,000 টাকার জায়গায় আমরা 9,000 করে লিখছি, 1,000 করে কিন্তু লিখলাম না। কোন 1,000 লিখি নাই? এই যে 10% যে বাট্টা, এই বাট্টার 1,000 আমরা এখানে লিখিনি। আমরা কি করেছি? জাবেদায় সরাসরি যত টাকায় আমরা পণ্যটা ক্রয় করেছি আমরা সেই ততটুকু অ্যামাউন্টই হিসাবের খাতায় লিখেছি। তার মানে দেখো, কারবারি বাট্টাটা আমি বলেছি পণ্য ক্রয় বা বিক্রয়ের সাথে সম্পৃক্ত। তাহলে পণ্য ক্রয় করতে গেলে অথবা বিক্রয় করতে গেলেই যদি কোনো ছাড় দেওয়া হয় বা পাওয়া যায়, সেটাকে আমরা কারবারি বাট্টা বলবো। তাহলে এই কারবারি বাট্টার যে ব্যাপারটি, সেটি হলো যে আমরা যখন ওই পণ্যটি ক্রয় করি তখন কিন্তু আমরা তাকে ওই 10,000 টাকা হাতে তুলে দেই না যে সে সেখান থেকে আমাকে আবার পরে 1,000 টাকা ফেরত দিবে বা ছাড় হিসাবে দিবে। হয় কি, এটা অ্যাডজাস্ট করা হয়, অর্থাৎ যখন তুমি কোনো পণ্য পছন্দ করবে তখন তার গায়ে যে দামটি বা মূল্যটি লেখা রয়েছে তার থেকে 10% বাদ দিয়েই তোমাকে বিলটি করে দিবে। তাহলে তার থেকে যদি আমরা 10% বাদ দিয়ে বিলটি করি তাহলে কি সেই ছাড়টা আমাদের পাওয়া হয়ে গেল। তাহলে এখানে এই যত টাকা পণ্যটির জন্য আমি পরিশোধ করেছি আমার পণ্যের মূল্য ততই, এই জন্য আমি ক্রয় হিসাব ডেবিট লিখেছি 9,000। আবার যেহেতু টাকাটা নগদে প্রদান করা হয়েছে এই জন্য আমি কি লিখলাম? নগদান হিসাব ক্রেডিট 9,000। তাহলে এখানে কিন্তু বাট্টার নামে 1,000 টাকা কোথাও দেখানোর কোনো প্রয়োজন নেই, কারণ এই বাট্টার ঘটনাটি একটি এখানে আসলে উজ্জ্ব থাকার মতো যে এর জন্য, এই বাট্টার জন্য 1,000 টাকার আলাদা করে কিন্তু কোনো লেনদেন সংগঠিত হচ্ছে না। কাজেই আমরা সরাসরি কারবারি বাট্টার ক্ষেত্রে মনে রাখবে, পণ্য ক্রয় করতে গেলে আমরা যা করি, যে অ্যাক্টিভিটিসগুলো আমাদের থাকে, বিক্রয়ের বেলাতেও কিন্তু প্রায় একই রকম থাকে। তো তাই আমরা কারবারি বাট্টার সময় মনে রাখবে যে বাট্টার যে পরিমাণ বা বাট্টার যে অংশ সেটি মাইনাস করে দেখাতে হবে অ্যাকচুয়াল পণ্যের মূল্যের থেকে, আর বাকি অংশটাই আমাদের হিসাবের জাবেদা দাখিলার মধ্যে দেখাতে হবে। তাহলে আমরা এই কথাটা আশা করি বুঝতে পেরেছি যে 10% বাট্টায় পণ্য ক্রয় 10,000 টাকা। এটা একটা উদাহরণ দিলাম আমি। কিসের উদাহরণ? কারবারি বাট্টার উদাহরণ। এবার আসো নগদ বাট্টায়। নগদ বাট্টা যদিও নামটি নগদ, কিন্তু মনে রাখবে এই নগদ বাট্টাটি কখনোই নগদে সংগঠিত হয় না। এই নগদ বাট্টার যে ঘটনাটি, এটি আসলে নগদে সংগঠিত হয় না। আমি একটু আগে বলেছি কারবারি বাট্টাটি ক্রয় এবং বিক্রয়ের সাথে সম্পৃক্ত। ঠিক একইভাবে এখন মনে রাখো যে নগদ বাট্টাটি প্রাপ্য এবং প্রদেয় হিসাবের সাথে সম্পৃক্ত। নগদ বাট্টাটি প্রাপ্য হিসাব ও প্রদেয় হিসাবের সাথে সম্পৃক্ত। তাহলে ঠিক আগের মতোই ভাববো বা ভাবতে পারি আমরা যে দেনাদার বা প্রাপ্য হিসাব যখন আমাদেরকে টাকা দিবে তখন সেখান থেকে যদি আমরা কিছু টাকা কম পাই তাহলে সেটা কি হবে? নগদ বাট্টা। আবার আমাদের পাওনাদারকে আমরা যখন টাকা পরিশোধ করব সেখান থেকে যদি আমি তাকে কিছু টাকা কম দেই তাহলে সেটা আমার জন্য হবে কি? প্রাপ্ত বাট্টা। তাহলে দেখো, কারবারি বাট্টা ক্রয় বিক্রয়ের সাথে সম্পৃক্ত, আর নগদ বাট্টা দেনাদার এবং পাওনাদার বা প্রাপ্য হিসাব ও প্রদেয় হিসাবের সাথে সম্পৃক্ত। মনে থাকবে আশা করি কথাটি। এবং এই নগদ বাট্টার নাম যদিও নগদ বাট্টা, এইটি কখনোই নগদে সংগঠিত হয় না। কেন হয় না? এই নগদ বাট্টাটির ব্যাপার যখন আসবে তখন মনে রাখবে যে নগদ বাট্টা এখন যে কথাটি বলা হচ্ছে, যে লেনদেনটি দেয়া আছে, মনে রাখবেন নিশ্চিতভাবেই এর আগে একটি ঘটনা ঘটেছিল।
এর আগে একটি ঘটনা ঘটেছিল। কি ঘটনা ঘটেছিল? আমি যদি বলি যে নগদ বার্তার সাথে প্রাপ্য হিসাব বা প্রদেয় হিসাব সম্পৃক্ত, তাহলে এই নগদ বার্তার কোনো কাহিনী বা ইতিহাস যদি আমি লিখতে চাই, তাহলে অবশ্যই কি হবে, সেখানে ওই প্রাপ্য হিসাব এবং প্রদেয় হিসাবের সৃষ্টি তো হতে হবে, সেটি তো আগে তৈরি হতে হবে। তাহলে এর আগে একটি ঘটনা থাকবে যে ধারে বা বাকিতে পণ্য ক্রয় বা বিক্রয় করা হয়েছিল। তাহলে আমরা যদি ধারে বা বাকিতে পণ্য ক্রয় বা বিক্রয় করে থাকি, তাহলে কি হবে? সেই ক্ষেত্রে আমাদের প্রাপ্য হিসাব এবং প্রদেয় হিসাব তৈরি হয়ে যাবে। তো এই প্রাপ্য হিসাব বা প্রদেয় হিসাব, যেটি মূল উপাদান আমি বললাম, এটি পেলাম। এখন এই মূল উপাদান থেকেই আমরা কি করব, দেখব যে কিভাবে নগদ বার্তার ব্যাপারটি আসে। যেমন ধরো, আমি ধারে পণ্য বিক্রয় করলাম, আমি একটু মুছে দিচ্ছি। ধারে আমরা পণ্য বিক্রয় করলাম 10,000 টাকা। তাহলে এই যে ধারে পণ্য বিক্রয় করা হয়েছে, এখানে কমপক্ষে কয়টি পক্ষ রয়েছে? দুটি পক্ষ। একটা হচ্ছে বিক্রয়, আরেকটা হচ্ছে ধার। তাহলে বিক্রয় একটা পক্ষ, আরেকটা হচ্ছে ধার। এখন এখানে যে ধার, আমি ধারের নিচে আইডেন্টিফাই করলাম, কারণ হচ্ছে যে এই ধারে বা বাকিতে যে কেনা হয়েছে, সেটা এখানে ধারে বা বাকিতে এমন শব্দ দিয়ে বলেছে, এখানে প্রাপ্য হিসাব বা প্রদেয় হিসাবটা কিন্তু স্পষ্ট করে বলা নেই। তাহলে আমাদের বুঝে নিতে হবে যে যখন আমি পণ্য বিক্রয় করব ধারে, তখন কি আমি সেই টাকাটা দেব না পাবো? আমি পণ্য ধারে বিক্রয় করেছি, তাহলে অবশ্যই কি হবে, এই টাকাটা আমি পাবো, অর্থাৎ আমাকে কেউ না কেউ টাকাটা দিবে। তাহলে এই ধারে পণ্য বিক্রয় করলে এই যে ধারে, এখানে বিক্রয়ের বেলায় ধারটা কি নামে? প্রাপ্য হিসাব নামে পরিচিত হবে, অর্থাৎ দেনাদার। আবার ক্রয়ের বেলায় আমরা যদি বলি এখন যে ধারে পণ্য ক্রয় 10,000, তাহলে সেক্ষেত্রেও একটি পক্ষ তো ক্রয়, নিঃসন্দেহে একটা পক্ষ হচ্ছে ক্রয়, তাহলে ক্রয় হিসাব ডেবিট। তাহলে ক্রয় হিসাব ডেবিট। আরেকটি পক্ষ কি হবে? আরেকটি পক্ষ হবে প্রদেয় হিসাব, অর্থাৎ দেনাদার এবং পাওনাদার। তাহলে এই দেনাদার এবং পাওনাদার আমরা পেয়ে গেলাম, অর্থাৎ তৈরি হলো। এবং কিভাবে দেনাদার পাওনাদার তৈরি হয়, অর্থাৎ প্রাপ্য হিসাব এবং প্রদেয় হিসাব কিভাবে তৈরি হয়? যে আমরা যদি কারো কাছে টাকা পাই, অর্থাৎ আমাদেরকে টাকা দিবে, এমন যদি কেউ থাকে বা এমন যদি কোনো ব্যাপার থাকে, তাহলে সেটা কি? প্রাপ্য হিসাব। যেমন আমি ধারে পণ্য বিক্রয় করলাম, তাহলে সে আমাকে টাকা দিবে, তাহলে সেটা প্রাপ্য হিসাব বা দেনাদার। আবার আমাকে যদি টাকা দিতে হয়, আমি কাউকে টাকা দিতে হবে বা দিব বাধ্য, তো সেই ক্ষেত্রে কিন্তু সেটি আমার জন্য কি হবে? প্রদেয় হিসাব হবে। তখন সেটি আমার জন্য হবে প্রদেয় হিসাব। তো এই যে প্রাপ্য প্রদেয় আমরা পেলাম। এবার কত টাকার পণ্য আমরা বিক্রয় করেছিলাম? 10,000 টাকার। তাহলে 10,000 টাকার পণ্য বিক্রয় করলে ওই ভদ্রলোককে আমাদের দিতে হবে কত? ওই আমাদেরকে কত দিবে? 10,000 টাকা দিবে। যেহেতু আমরা পণ্যটি বিক্রয় করেছি, তাহলে সে আমাদেরকে 10,000 টাকা দিবে। তো এখন এই 10,000 টাকা সে দিতে একটু গড়িমসি করছে, বা সময় পার হয়ে গেছে, কিন্তু তারপর আমরা এখন পর্যন্ত টাকাটি পাইনি। তাহলে আমরা যদি সময় পার হয়ে যাওয়ার পরও টাকা না পাই, অথবা কোনো কারণে আমি তার কাছ থেকে সেই টাকাটি আদায় করতে ব্যর্থ হচ্ছি, এরকম ব্যাপার থাকে, তাহলে আমরা ব্যবসায়িক, ওই যে বললাম, কিছু চিন্তাধারা বা বুদ্ধি থেকে একটি কাজ করতে পারি। সেটি হচ্ছে আমরা তাকে একটি অফার দিতে পারি বা প্রস্তাব দিতে পারি যে আপনার কাছে আমি 10,000 টাকা পাই, আপনি যদি এই সপ্তাহের মধ্যে টাকাটি পরিশোধ করেন, তাহলে আপনাকে 2% ছাড় দেওয়া হবে, অথবা 5% ছাড় দেওয়া হবে। তাহলে 10,000 টাকার 10% হচ্ছে 1,000 টাকা, 5% হচ্ছে 500 টাকা। তাহলে আমি তাকে একটি প্রস্তাব দিয়েছি বা অফার দিয়েছি যে সে টাকা তো আমাকে দিবেই, যেহেতু তার সাথে আমার একটি লেনদেন সংগঠিত হয়েছে, আমি তার কাছে টাকা পাবো, সে আমাকে টাকা দিতে বাধ্য। কিন্তু
এই যে টাকাটা যে আমাকে সে দিবে, যে এই টাকাটার আদায়ের জন্য আমি একটা পলিসি অ্যাপ্লাই করলাম যে 500 টাকা সে ছাড় পাবে যদি সে এই সপ্তাহের মধ্যে টাকাটি দেয়। আর সাধারণভাবে বা স্বাভাবিকভাবে চিন্তা করলে সে যে টাকাটা কবে দিবে এটা একমাত্র সেই ভালো বলতে পারে। তাহলে আমি যদি তাকে সেই অবস্থায় কোনো ছাড়ের বা বাট্টার প্রস্তাব দেই, তাহলে সেটা তার জন্য কিন্তু একটা লোভনীয় প্রস্তাব হবে বা লুফে নেওয়ার মতো প্রস্তাব হবে। কেন? কারণ হলো যে তার কাছে আমি 10,000 টাকা যে পাই, সে কিন্তু আমাকে 10,000 টাকাই দিতে বাধ্য। তো সেই জায়গায় আজকে হোক বা কাল হোক বা কয়েকদিন পরে হোক, টাকা তো তার আমাকে দিতেই হবে। তাহলে সেই টাকাটা যদি সে এখন ম্যানেজ করে আমাকে দিতে পারে, তাহলে সে কিছুটা ছাড় পাবে। 500 টাকা সেখান থেকে সে ছাড় পাচ্ছে। তো কি হবে, যে এই 500 টাকা ছাড় পাওয়ার জন্য সে প্রয়োজনে অন্যের কাছ থেকে ধার করে এনে হলেও হয়তোবা তোমার টাকাটা পরিশোধ করে দেবে। কথাটা আশা করি বোঝা গেছে যে যখন আমরা আমার দেনাদারকে এই টাকা পরিশোধের ক্ষেত্রে একটি ডেট দিয়ে বলবো যে যদি এই সময়ের মধ্যে তুমি করে দাও টাকাটা পরিশোধ, তাহলে তোমাকে আমি এতটুকু ছাড় দিব, তখন কি হবে, সে এই ছাড়টুকু পাওয়ার জন্য তোমার টোটাল পাওনাটাকে পরিশোধ করতে উদ্যত হবে, সে যেখান থেকেই পারুক না কেন। তো তাহলে এই 10,000 টাকার মধ্যে যে আমি তাকে 500 টাকা ছাড়ের কথা বললাম, তাহলে কি সে আমাকে এখন 10,000 টাকা দিবে না 9,500 টাকা দিবে? এখন সে আমাকে দিবে 9,500 টাকা, কারণ 500 টাকা সে দিবে না। তো এই 500 টাকা যে সে দিবে না, সেটি আসলে কি সে জোর করে দিবে না বা ইচ্ছে করে দিবে না এরকম, নাকি আমি তাকে ছাড় দিয়েছি? তাহলে আমি তাকে 500 টাকা ছাড় দিয়েছি। তাহলে যেহেতু এই বার্তাটি প্রাপ্য হিসাব আর প্রদেয় হিসাবের সাথে সম্পৃক্ত, তাহলে এটাকে আমরা কি বলবো, নগদ বার্তা বলবো। আর নগদ বার্তার সাথে কারবারি বার্তার যে পার্থক্যটা জাবেদা দাখিলার, সেটা তোমরা একবার দেখলেই ক্লিয়ার হয়ে যাবে। আগেরটাতে কারবারি বার্তায় আমরা বলেছি যে সেখানে বার্তার নামে কোনো হিসাব লিখতে হয় না, শুধু টাকাটা বাদ দিয়ে দেখাতে হয়। এখন নগদ বার্তার ক্ষেত্রে আসো, যে ঘটনাটা আমি মাত্র বললাম যে একজন দেনাদার বা প্রাপ্য হিসাব ছিল আমার 10,000 টাকা, তো তাকে 5% ছাড় দেওয়া হয়েছে বা বার্তা প্রদান করা হয়েছে। 5% বার্তায় বলা হয়েছে যদি দ্রুত টাকা পরিশোধ করো 5% ছাড় পাবে। তো সেই অফারটা লুফে নিল। লুফে নিয়ে সে কী করবে, অ্যানি হাউ সে টাকাটা ম্যানেজ করে এনে আমাকে দিবে। তাহলে আমাকে সে কত দিবে, 10,000 দিবে না 9,500? গুড, 9,500। কেন 9,500? কারণ আমি তাকে 500 টাকা ছাড়ের প্রতিশ্রুতি দিয়েছি। তাহলে সে যদি আমাকে 9,500 টাকা দেয়, সেটা যদি নগদে দেয়, তাহলে আমার নগদ টাকা বাড়বে নিঃসন্দেহে। যদি সে সেটা ব্যাংকে দেয়, তাহলে আমার ব্যাংকের টাকা বাড়বে নিঃসন্দেহে। অর্থাৎ নগদে যদি দিয়ে থাকে, তাহলে আমরা নগদান হিসাব লিখব ডেবিট, আর যদি ব্যাংকের মাধ্যমে দেয় তাহলে আমরা লিখব ব্যাংক হিসাব ডেবিট। কারণ দুটোই সম্পদ, দুটোই বৃদ্ধি পেলে ডেবিট হয়। তাহলে নগদান অথবা ব্যাংক, যে কোনো হিসাবই হোক না কেন, ডেবিট হবে টাকা পেলে। কত টাকা পেলাম প্রাপ্য হিসাবের কাছ থেকে? 9,500। তাহলে 9,500 টাকা পেয়ে কি 10,000 টাকা লিখা যাবে? লিখা যাবে না। হিসাব বিজ্ঞান স্বচ্ছতা, জবাবদিহিতা, স্পষ্টতা, নির্ভুলতা এগুলোতে বিশ্বাস করে। তাহলে তোমাকে যাই ঘটেছে ঠিক সেভাবেই উল্লেখ করতে হবে। তাহলে আমরা নগদ 9,500 টাকা পেয়েছি, সো আমি নগদান হিসাব লিখেছি ডেবিট 9,500 বা ব্যাংক হিসাব ডেবিট। এখন এই যে 9,500 টাকা আমাকে দিল যেই প্রাপ্য হিসাব বা দেনাদার, সে এই 9,500 টাকা দিয়ে পরবর্তী থেকে আরও 500 টাকা আমাকে দিবে?
নাকি তার কাছে আমার যতটুকু পাওনা ছিল সেটা এখানেই ক্লোজ হয়ে গেল। কারণ যেহেতু তাকে আমি ছাড় বা বাট্টার কথা বলেছি, ছাড় দিয়েছি বা বাট্টা দিয়েছি, তাহলে কি হবে, সে এই অপারগতা প্রকাশ করেছে বা আমি তাকে অফারটি দিয়েছি যে 500 টাকা তার দিতে হবে না। কাজেই সে টাকা 9,500 দিল, কিন্তু আমার যে সম্পদ ছিল প্রাপ্য হিসাব বা দেনাদার, সেটি কত টাকার ছিল, অর্থাৎ আমি তার কাছে কত টাকার পণ্য ধারে বিক্রয় করেছিলাম, 10,000 টাকার পণ্য ধারে বিক্রয় করেছিলাম। তার মানে আমার প্রাপ্য হিসাব অলরেডি ডেবিট করা ছিল 10,000 টাকা। তো এখন সেই প্রাপ্য হিসাব যদি 9,500 টাকা আমাকে দিয়ে দেয় এবং বাকি 500 টাকা যদি বাট্টা হয় বা ছাড় হয়, তাহলে কি আমার আরও 1 টাকারও প্রাপ্য হিসাব থাকবে না। কেন থাকবে না? কারণ উনি 10,000 টাকার প্রাপ্য হিসাব ছিল, 9,500 টাকা দিয়েছে আর 500 টাকা তাকে ছাড় দেওয়া হয়েছে, তাহলে হিসাবটা কিন্তু ক্লোজ। তাহলে প্রাপ্য হিসাব বলতে আর কিছু থাকবে না। যদিও প্রাপ্য হিসাবে আমার যত টাকা ছিল, যেমন 10,000 টাকা ছিল, সেই 10,000 টাকার মধ্যে সম্পূর্ণটা কিন্তু আমাকে প্রাপ্য হিসাব দেয়নি, সেই দেনাদার কিন্তু দেয়নি। দেনাদার দিয়েছে 9,500, কিন্তু 9,500 টাকা দেওয়ার পরও আমার প্রাপ্য হিসাবকে কিন্তু পুরোটাই মুছে দিতে হবে। তাহলে প্রাপ্য হিসাবকে আমি পুরোটাই মুছে দিব। তাহলে প্রাপ্য হিসাব আগে আমার কি ছিল? ডেবিট ছিল। এখন প্রাপ্য হিসাব আর থাকবে না। তাহলে প্রাপ্য হিসাবকে মুছে দিতে হলে আমাকে কি করতে হবে? প্রাপ্য হিসাব ক্রেডিট করতে হবে। প্রাপ্য হিসাব ক্রেডিট। তাহলে প্রাপ্য হিসাব ক্রেডিট করব কত টাকা? এখানে প্রাপ্য হিসাবটা আমি একটু নিচে লিখলাম যে প্রাপ্য হিসাব ক্রেডিট করতে হবে 10,000 টাকা। কারণ প্রাপ্য হিসাব যদি আমি ক্রেডিট 10,000 টাকা না লিখি, তাহলে আমার 9,500 টাকা লিখলে আরও 500 টাকার প্রাপ্য হিসাব কিন্তু থেকে যাবে। অর্থাৎ আমার হিসাব দেখাবে যে আরও 500 টাকার দেনাদার রয়ে গেছে, কিন্তু অ্যাকচুয়ালি এখানে কিন্তু আর কোনো দেনাদার নেই, কারণ এই 500 টাকা আর সে দিবে না। কাজেই দেনাদারকে আমার টোটালটাই ক্লোজ করে দেখাতে হবে। তাহলে প্রাপ্য হিসাব আমি ক্রেডিট লিখেছি কত? 10,000। এবার দেখো তো, আমরা যে জানি দুতরফা দাখিলা পদ্ধতি অনুযায়ী ডেবিট এবং ক্রেডিট সমপরিমাণ টাকায় লিখতে হয়। এখানে কি ডেবিট এবং ক্রেডিট সমপরিমাণ হয়েছে? না, হয়নি। ডেবিট পাশে কত রয়েছে? 9,500। ক্রেডিট পাশে কত? 10,000। কত টাকার গরমিল? 500 টাকার গরমিল। এই 500 টাকা কি? বাট্টার টাকাটা, রাইট। তাহলে এখানে যে বাট্টার টাকার ব্যাপারটা আসলো, সেই কারবারি বাট্টার ক্ষেত্রে কেন আসেনি বাট্টার নামে কোনো হিসাব, সেটা আমরা যেমন বুঝতে পেরেছি, আশা করি এখানে কেন বাট্টার নামে হিসাব লিখতে হবে সেটাও আমরা বুঝতে পারছি। কারণ যেহেতু পণ্য ক্রয় বা বিক্রয়ের সময় আগের কোনো ঘটনার জের থাকে না, ওই ঘটনাটা নতুন একটা ঘটনা, ফ্রেশ একটা ঘটনা, মাত্রই সেটি সংঘটিত হয়েছে। তাহলে সেই ফ্রেশ ঘটনাটি যেটি মাত্রই সংঘটিত হয়েছে, সেটি আমরা কি করব? যে ফ্রেশ ঘটনাটি আমরা যত টাকায় পণ্যটি ক্রয় করব তত টাকায় লিখে দিলে হয়ে যাচ্ছে। কারণ তার সাথে আগের কোনো বিষয়ের সমন্বয় করার প্রয়োজন পড়বে না। অর্থাৎ পণ্যটি আমি নিলাম এবং তার জন্য আমি পরিশোধ করলাম যত টাকা, ঠিক তত টাকায় আমি হিসাবের খাতায় লিখে নিতে পারছি। কারণ বাট্টার যে ব্যাপারটা, সেটা এমন না যে তুমি পণ্যের মোট দামটা দিয়ে আসলে তারপরে তোমাকে সে আবার বাট্টার টাকাটা ফেরত দিবে। অর্থাৎ বাট্টার টাকাটা মাইনাস করেই কিন্তু ক্রয় মূল্যটা নির্ধারিত হচ্ছে। কাজেই আমি সরাসরি লিখে দিতে পারছি। সেখানে কারবারি বাট্টার ক্ষেত্রে বাট্টার নামে কোনো হিসাব দেখাতে হয় না। কিন্তু নগদ বাট্টা যেহেতু প্রাপ্য হিসাব এবং প্রদেয় হিসাবের সাথে সম্পৃক্ত, সেহেতু এই প্রাপ্য বা প্রদেয় হিসাবটা যে তৈরি হয়েছিল বা সৃষ্টি হয়েছিল ধারে পণ্য ক্রয় বা বিক্রয়ের সময়, তখন কিন্তু হিসাবের খাতায় অলরেডি প্রাপ্য হিসাবের নামে 10,000 লেখা রয়েছে। তো এখন প্রাপ্য হিসাব 10,000 লেখা আছে, সেই প্রাপ্য হিসাবকে মুছতে হবে। তো মুছতে হলে কত টাকায় আবার ক্রেডিট করতে হবে? ঠিক 10,000 টাকায় ক্রেডিট করতে হবে। তাহলে তো ইজ ইকুয়াল টু 0 হবে। কিন্তু
10,000 টাকা প্রাপ্য হিসাব লিখাতে প্রবলেম হয়ে গেছে যে 10,000 টাকা তো প্রাপ্য হিসাব আমাকে দেয়নি, দিয়েছে 9,500। তাহলে আমি নগদান হিসাব ডেবিট করেছি আবার 9,500। কাজেই এখানে সেই জিনিসটাকে মিল করে দেখানোর জন্যই আমি বাধ্য এখানে সেই বারটার অঙ্কটি দেখানোর জন্য। কারণ এখানে যে 500 টাকা, সেই 500 টাকা হচ্ছে বারটা। এই বারটাটা প্রাপ্ত বারটা না প্রদত্ত বারটা? এটা প্রদত্ত বারটা। কারণ এই বারটাটা কি, মানে এই ছাড়টা কি আমি পেয়েছি না দিয়েছি? এই ছাড়টা আমি দিয়েছি। তাহলে যদি এই ছাড়টা আমি দিয়ে থাকি তাহলে এটা আমার জন্য প্রদান, বারটাটা আমি প্রদান করেছি, অর্থাৎ আমার ব্যয় হয়েছে। তাহলে ব্যয় হলে কি হয়? ব্যয় ভাগ হতে হলে ডেবিট হয়। তাহলে আমরা এখানে দেখো ডেবিট পাশে আমার 500 টাকার জন্য অপেক্ষা করছে। প্রদত্ত বারটা হিসাব ডেবিট কত টাকা? 500 টাকা। এবার ডেবিট এবং ক্রেডিট দুইটা পাশ মিলে গেল। ক্লিয়ার? তা আশা করি এটা তোমরা বুঝতে পেরেছ। বাট্টার ব্যাপারটি খুবই ইম্পর্টেন্ট একটি আলোচনা টপিক। কারণ এই বাট্টার বিষয়টি তুমি দেখবে যে প্রায় অনেক অঙ্কের ক্ষেত্রেই, অনেকগুলো চ্যাপ্টারের ক্ষেত্রেই বাট্টার বিষয়টি আসে, এবং আমরা অনেকেই না বুঝে এটি মুখস্থ করে বসে থাকি, এবং ঠিক যখন প্রয়োগের সময় আসে তখনই আমাদের পুরোটাই এলোমেলো হয়ে যায়, হজবরল লাগে, আমরা ঠিকঠাক মতো বুঝে কাজটি করতে পারি না। তাহলে আমি এখন মাত্র যেমন একটি উদাহরণ দেখালাম যে একজন দেনাদারের কাছ থেকে আমি টাকা পাওয়ার সময় প্রদত্ত বাট্টার ব্যাপারটি, ঠিক একইভাবে প্রাপ্ত বাট্টার ব্যাপারটিও তোমরা করে নিতে পারবে। তারপর দেখো বাট্টার ব্যাপারটি গেল অবচয়। অবচয় বা ডেপ্রিসিয়েশন আমরা যেটিকে বলি ইংরেজিতে, সেটি হচ্ছে যে কোনো স্থায়ী সম্পত্তির ব্যবহারজনিত মূল্য হ্রাস। কোনো স্থায়ী সম্পত্তির ব্যবহারজনিত মূল্য হ্রাসকেই বলা হয় অবচয়। অর্থাৎ আমরা যখন একটি স্থায়ী সম্পত্তি অর্জন করি তখন সেই স্থায়ী সম্পত্তিটি কিন্তু সারা জীবন ধরে আমাদেরকে উপযোগ দিবে না, অর্থাৎ সেটি একটা না একটা সময় নিঃশেষ হবেই, তার একটি আনুমানিক আয়ুষ্কাল থাকে। তাহলে এই যে এটি একটা না একটা সময় নিঃশেষ হবে, তাহলে কত সময় পরে নিঃশেষ হবে? ধরো এক একটি সম্পত্তির এক এক রকম আয়ুষ্কাল থাকতে পারে আনুমানিক। যেমন আমি ধরে নিলাম একটি মেশিনারিস বা একটি মেশিন আমি ক্রয় করলাম 10,000 টাকা দিয়ে। 10,000 টাকা দিয়ে এটি ক্রয় করেছি, এটির আয়ুষ্কাল হচ্ছে 10 বছর। তাহলে এটির আয়ুষ্কাল যদি 10 বছর হয়, তাহলে প্রতি বছর মেশিনের কতটুকু অংশ আমরা ব্যবহার করে ফেলছি, কত টাকার মেশিন আমরা বা কত টাকার মেশিনের উপযোগ আমরা ব্যবহার করে ফেলছি? 1,000। 1,000 করেই 10 বছরে কত হবে? 10,000। তাহলে 10,000 টাকা মেশিনটির মূল্য। এটি 10 বছর যদি আয়ুষ্কাল হয় আনুমানিক, তাহলে প্রতি বছর মেশিনটির 1,000 করে ব্যয় বা খরচ হয়ে যাচ্ছে। তো এই যে ব্যয় বা খরচ হয়ে যাওয়া, এটা আপাত দৃষ্টিতে যদিও আমরা চোখে দেখতে পাচ্ছি না, কিন্তু এটাকে আমরা প্রতি বছরই এই অবচয় খরচ বা ব্যয় নামে হিসাবের খাতায় দেখাচ্ছি। কেন দেখাচ্ছি? এই অবচয় নামে যে খরচটি আমি হিসাবের খাতায় দেখাচ্ছি, সেই খরচটিকে আমি কাউকে প্রদান করি। আমি যখন লিখি বেতন হিসাব ডেবিট, বেতন হিসাব ডেবিট লেখা মানে কি, যে এই বেতনের টাকাটা আমি কাউকে দিচ্ছি। আমি যদি লিখি ভাড়া হিসাব ডেবিট, তার মানে ভাড়াটা আমি কাউকে দিচ্ছি। কিন্তু অবচয় হিসাব ডেবিট, তো অবচয়ের টাকাটা কি আমি কাউকে দিচ্ছি? না, দিচ্ছি না। অবচয়ের টাকাটা আমি কি করি? অবচয়ের টাকাটা আমি আবার প্রতিষ্ঠানেই রেখে দেই। অর্থাৎ সেখানে একটি খরচ দেখানো হয়েছে। দ্যাট মিন্স খরচ দেখানোর মানেটাই হচ্ছে যে প্রতিষ্ঠানে খরচ দেখালেই একটি টাকা আসবে বের হয়ে। প্রতিষ্ঠানের যে ফান্ড, সেখান থেকে একটি টাকা এই খরচের খাতের নামে আসবে। তাহলে 1,000 টাকা আমি অবচয় দেখালাম প্রথম বছর। তাহলে প্রথম বছর 1,000 টাকা যদি আমি লিখি অবচয় হিসাব ডেবিট, তাহলে ওই প্রতিষ্ঠান একটি খরচ হিসাবে 1,000 টাকা বের করে আনবে। তো সেই 1,000 টাকা আমি কি করব? কোথাও খরচ করব না,
সে 1000 টাকা আমি আবার জমিয়ে রাখবো। আর এই জন্যই আমরা অবচয়ের যখন জাবেদা দেই তখন আমরা লিখি, যেহেতু অবচয়টা ব্যয় বা খরচ, তখন আমরা লিখি অবচয় হিসাব ডেবিট 1000, পুঞ্জীভূত অবচয় বা অবচয় সঞ্চিতি, পুঞ্জীভূত অবচয় বা অবচয় সঞ্চিতি। এখানে আরেকটা ব্যাপার মাথায় রাখবে, অবশ্যই মনে রাখবে, যখন যেই সম্পত্তির উপর অবচয় ধার্য করতে বলা হবে, একটা প্রতিষ্ঠানের স্থায়ী সম্পদ কি একটাই হয়? বিভিন্ন রকমের স্থায়ী সম্পত্তি থাকতে পারে। তাহলে প্রত্যেকটা স্থায়ী সম্পত্তির উপরেই আবার অবচয় ধার্য করতে হতে পারে। তাহলে সেই কোন স্থায়ী সম্পত্তির উপর আমি কত টাকা করে অবচয় ধার্য করছি, কত টাকা করে আমার পুঞ্জীভূত রয়েছে, সেটি যদি আমি সুনির্দিষ্ট করে না লিখে রাখি তাহলে কিন্তু পরবর্তীতে সব এলোমেলো হয়ে যাবে, জগা খিচুড়ি হবে একসাথে মিলে। তাহলে ধরো আমি আসবাবপত্রের উপর যদি অবচয় ধার্য করি, তা আমি লিখবো অবচয় হিসাব, একটি ড্যাশ দিয়ে লিখবো আসবাবপত্র। ঠিক একইভাবে পুঞ্জীভূত অবচয় একটি ড্যাশ দিয়ে আসবাবপত্র। তারপর আমি এখানে অ্যামাউন্টটি লিখবো, যে ডেবিট, এটা ক্রেডিট 1000। তাহলে এই যে অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট, তাহলে প্রথম বছর 1000 টাকা আমি খরচ ধার্য করলাম, খরচ দেখালাম, খরচটা নিয়ে সেটাকে কোথায় রাখলাম? পুঞ্জীভূত অবচয় নামে রেখে দিলাম। দ্বিতীয় বছর আমি আবার অবচয় ধার্য করব, অবচয় হিসাব ডেবিট হবে 1000 টাকা। সেই 1000 টাকা ডেবিটকে আবার কি করব? পুঞ্জীভূত অবচয় ক্রেডিট করব। তখন 2 বছরের পুঞ্জীভূত মিলে কত হয়ে যাবে? 2000। তৃতীয় বছর মিলে হয়ে যাবে 3000, চতুর্থ বছর 4000। এভাবে দশম বছরে গিয়ে আমার এই পুঞ্জীভূত অবচয়ের পরিমাণ হবে 10,000 টাকা। তাহলে আমার মেশিনটির মূল্য ছিল কত? 10,000 টাকা। এর আনুমানিক আয়ুষ্কাল ছিল 10 বছর। এখন দেখো আমি কিন্তু একদম মানে ওই মেশিনের আয়ুষ্কালের শেষ প্রান্তে এসে দাঁড়িয়ে 10 বছর হয়ে গেছে। যে কোনো সময় মেশিন এখন কলাপসড হতে পারে, যেমন ব্যবহারের অনুপযোগী হয়ে যেতে পারে। তখন কি হবে? মেশিনটি যখনই ব্যবহারের অনুপযোগী হবে বা নষ্ট হয়ে যাবে, আমাকে তাৎক্ষণিক সেটিকে আবার রিপ্লেস করতে হবে, অর্থাৎ সেখানে নতুন মেশিন সংস্থাপন করতে হবে। আদারওয়াইজ কী হবে? আমার প্রোডাকশান হয়তো ক্লোজ হয়ে যাবে, বন্ধ থাকবে, আর তার মানে আমার ব্যবসার ক্ষতি হবে। তো এই যে আমি তো উদাহরণ হিসাবে বলতে গিয়ে 10,000 টাকা বলেছি একটা স্থায়ী সম্পত্তি, কিন্তু যে কোনো প্রতিষ্ঠানের যে স্থায়ী সম্পত্তিগুলো হয়ে থাকে সেটি কিন্তু অনেক বেশি দামের, এবং এত বেশি দামের হয় যে এত বড় একটা অ্যামাউন্ট যদি মেশিনটা কোনো কারণে হঠাৎ করে নষ্ট হয় বা কোনো কারণে সেটি ব্যবহার অনুপযোগী হয়, তাহলে তোমার আমার পক্ষে তাৎক্ষণিকভাবে এতগুলো টাকা ম্যানেজ করে আবার সেটিকে রিপ্লেস করা খুবই কঠিন একটি ব্যাপার। তো এই জন্যই প্রত্যেকটি প্রতিষ্ঠান কী করে? তার স্থায়ী সম্পত্তিগুলোর উপর অবচয় ধার্য করে, আর অবচয় ধার্য করে প্রতি বছর তার আয়ুষ্কালের উপর ভিত্তি করে একটি নির্দিষ্ট অ্যামাউন্ট ঠিক করে, তারপর সেই অ্যামাউন্টটা প্রতি বছর খরচ হিসাবে দেখিয়ে সেখান থেকে টাকাটা নিয়ে পুঞ্জীভূত করতে থাকে। তখন দেখা যায় যে নির্দিষ্ট সময় শেষে তার হাতে অলরেডি সেই পরিমাণ টাকা আবার চলে আসে, অর্থাৎ রেডি থাকে, যেন কোনো কারণে সেটি প্রবলেম হলেই আমি তাৎক্ষণিকভাবে সেটিকে ঠিক করে আবার আমার উৎপাদন কাজ সুন্দরভাবে পরিচালনা করে যেতে পারি। তাহলে এটাই হচ্ছে অবচয়ের মূল উদ্দেশ্য, বা অবচয়টা আমরা জাবেদাটা এভাবে লিখব। এখানে অবচয় ধার্যের পদ্ধতি রয়েছে, প্রত্যক্ষ পদ্ধতি, পরোক্ষ পদ্ধতি, এগুলো অবচয়ের উপর আলাদা একটা চ্যাপ্টারই রয়েছে, আমরা পরবর্তীতে সেখানে ডিটেলস আলোচনা করব। আপাতত তোমরা এটা মনে রাখো যে অবচয় যে জাবেদা দাখিলাটা আমরা দিব সেটা অবচয় হিসাব ডেবিট এবং পুঞ্জীভূত অবচয় ক্রেডিট, এভাবে আমরা লিখব। তারপর দেখো এখানে রয়েছে প্রাপ্য বিল আর প্রদেয় বিল। প্রাপ্য বিল আর প্রদেয় বিল এই বিষয়টা কি? আমরা প্রাপ্য হিসাব এবং প্রদেয় হিসাবের নাম শুনেছি। ধারে যখন বিক্রয় করি পণ্য তখন কি সৃষ্টি হয়? প্রাপ্য হিসাব। তাহলে আমি ধারে পণ্য বিক্রয় করলাম 10,000 টাকার, তাহলে প্রাপ্য হিসাব ডেবিট 10,000 টাকা,
বিক্রয় হিসাব ক্রেডিট 10,000 টাকা, এটা আমরা লিখে রেখেছি। এখন এই যে প্রাপ্য হিসাব বা দেনাদার, ওনার সাথে যে আমার একটা ধারে লেনদেন সংগঠিত হলো, সেই ক্ষেত্রে কি কোনো ধরনের লিখিত চুক্তি সম্পাদন হয়েছে? হয়নি। কি হয়েছে? ওনার সাথে আমার একটা মৌখিক চুক্তি সম্পাদিত হয়েছে। অর্থাৎ আমরা ঠিক ততটাও সুনির্দিষ্ট করে কিছু বলিনি, কিন্তু স্ট্যান্ডার্ড একটা টাইম রয়েছে যে আমি যখন ধারে পণ্য ক্রয় বা বিক্রয় করব, তখন আমার দেনাদার, আমি আশা করব যে 15-20 দিনের মধ্যে আমাকে টাকাটা দিয়ে দিবে। এটাই একটা স্ট্যান্ডার্ড টাইম। তাহলে 15-20 দিনের মধ্যে টাকা দিয়ে দেবে, এর জন্য আসলে লিখিত কোনো চুক্তির প্রয়োজন পড়ে না। এবং ব্যবসায়িক সুনাম, সম্মান, ইমেজ ঠিক রাখতে হলে তোমাকে এই বিষয়গুলো মেনটেন করতে হবে। অ্যাজ আর্লি অ্যাজ পসিবল তোমাকে তোমার যে পাওনাদার থাকবে তার টাকা পরিশোধ করে দিতে হবে। তাহলে তোমারও যে দেনাদার রয়েছে সেও হয়তো বা তোমাকে সময় মতো টাকাটা পরিশোধ করে দেবে। একটা প্রবণতা থাকতে হয় তার। তাহলে এই যে প্রাপ্য হিসাব 15-20 দিনের মধ্যে টাকা দেওয়ার কথা, কিন্তু দিতে পারলো না। পাশাপাশি তার কোনো হদিশও ঠিকঠাক মতো পাওয়া যাচ্ছিল না। অর্থাৎ আমি একটু উদ্বিগ্ন বা এই ব্যাপারটা নিয়ে খুব দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়লাম যে উনি কি টাকাটা দিতে পারে কি পারে না, বা ঠিক মতো দেয় কি না। তখন আমি তার কাছে গিয়ে যদি তাকে বলি যে আপনার হয়তো একটু প্রবলেম হচ্ছে টাকাটা দিতে, আপনি এক কাজ করেন, আপনি আরও একটু সময় নেন আমার কাছ থেকে, আপনাকে এখনই টাকাটা দিতে হবে না, আপনি আমাকে 3 মাস পরে টাকাটা দিন, আসেন আমরা একটা লিখিত চুক্তি করে নিই যে আপনি আমাকে 3 মাস পরে টাকাটা দিচ্ছেন। এই কথা বলে আমি তার কাছ থেকে একটা লিখিত চুক্তি প্রত্যাশা করছি। তো আমি বিক্রেতা, আমি নিজেই একটা বিল তৈরি করব। সেই বিলে আমি তার নাম লিখব, কী পণ্য নিয়েছে, কত টাকা নিয়েছে সেটি লিখব, কত সময় পর সে পরিশোধ করবে সেটি লিখব, সেই সময় মতো পরিশোধ করতে না পারলে কোনো সুদ ধার্য করা হবে কিনা সেটিও আমি উল্লেখ করে দেব। সেটি প্রস্তুত করে, এই যে একটি বিল প্রস্তুত করে তখন আমি তার কাছে দিব। কারণ আমি শুধু নিজে বিল প্রস্তুত করে আমার কাছে নিয়ে বসে থাকলেই সেটা কোনো ভ্যালু থাকবে না। যখন আমি সেটা তার কাছে দিয়ে সেটাতে একটা স্বীকৃতি নিতে পারবো, অর্থাৎ আমি তাকে এটা দেওয়ার পর সে সেটা পড়ে দেখবে সব কিছু ঠিকঠাক মতো লেখা আছে কিনা। যদি থাকে তাহলে সেই শর্ত মোতাবেক কী করবে, সেখানে একটা সিগনেচার দিবে বা অ্যাপ্রুভ করবে, অর্থাৎ জিনিসটাকে একটা স্বীকৃতি দিবে। যখনই সে সেটাকে স্বীকৃতি দিবে তখনই কিন্তু সেটা প্রাপ্য বিল হয়ে যাবে। এর আগ পর্যন্ত না, স্বীকৃতি পাওয়ার পরই কি হবে, সেটা প্রাপ্য বিল হবে। তাহলে এতক্ষণ পর্যন্ত সেটা কি ছিল? প্রাপ্য হিসাব ছিল। এখন সেটা কি হয়ে গেল? প্রাপ্য বিল হয়ে গেল। তাহলে প্রাপ্য হিসাব আর প্রাপ্য বিলের মধ্যে অ্যাকচুয়ালি পার্থক্যটা কি? প্রাপ্য হিসাব সেটা সম্পদ, দেনাদার। এই প্রাপ্য বিল সেটাও তো সেই দেনাদারই। পার্থক্যটা হচ্ছে একটা ছিল মৌখিক চুক্তি আর একটা ছিল লিখিত চুক্তি। কোনটা বেশি গ্রহণযোগ্য? লিখিত চুক্তি যেটা, সেটা বেশি গ্রহণযোগ্য। কারণ এখন যদি উনি আমাকে নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা পরিশোধ না করেন, তাহলে আমি ওনার ব্যাপারে বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারবো, অথবা উনি আমাকে ইন্টারেস্ট বা সুদ দিতে বাধ্য থাকবে। এছাড়াও ওই প্রাপ্য বিলের কাগজটি আমার যদি মেয়াদের আগেই টাকার দরকার হয়, অর্থাৎ ওনার সাথে 3 মাসের কন্ডিশন, 3 মাস পরেই সে আমাকে টাকা দিবে, এর আগে দিবে না, যেহেতু একটা চুক্তি সম্পাদিত হয়েছে। কিন্তু আমার যদি 1 মাস পরেই টাকার প্রয়োজন হয়, আমি যদি ওই বিলটি নিয়ে ব্যাংকে দেই ভাঙানোর জন্য, তাহলে ব্যাংক আমাকে টাকাটা দিয়ে দিবে। একটা নির্দিষ্ট চার্জ কেটে, ব্যাংকের একটা চার্জ কেটে রেখে ব্যাংক আমাকে সেই টাকাটা দিয়ে দেবে, যে টাকাটা আমার 3 মাস পরে পাওয়ার কথা। তাহলে প্রাপ্য বিলের যে উপকারিতা, আশা করি সেটি নিশ্চয়ই বুঝতে পেরেছ। তো এই জন্য আমরা কি করি, অনেক ক্ষেত্রেই অনেক সময় প্রাপ্য হিসাবকে প্রাপ্য বিলে রূপান্তর করি। তাহলে প্রাপ্য হিসাবকে যদি প্রাপ্য বিলে রূপান্তর করি এই প্রক্রিয়ায়,
যেমন লেনদেনে কি থাকতে পারে, লেনদেনে থাকতে পারে যে বিলে স্বীকৃতি পাওয়া গেল। তাহলে বিলে স্বীকৃতি পাওয়া গেল বললেই তুমি বুঝে নিবে যে তুমি তাহলে প্রাপ্য হিসাবকে কি করেছো, প্রাপ্য বিলে রূপান্তর করেছো এবং সেই বিলটাতেই স্বীকৃতি নিয়েছো। তাহলে সেটা প্রাপ্য হিসাব যেটা সেটা সম্পদ ছিল, প্রাপ্য বিলটাও কী হবে, সম্পদ হবে। তাহলে আমাদের এখানে কি করতে হবে, খুব সিম্পল একটা কাজ, যে প্রাপ্য হিসাব যেটা ছিল সেটাকে মুছে ফেলতে হবে, মুছে ফেলে সেই জায়গায় কাকে বসাতে হবে, প্রাপ্য বিলকে বসাতে হবে। তাহলে দেখো কত সহজ কাজ, যে আগে প্রাপ্য হিসাব কি ছিল, ডেবিট, এখন এটাকে মুছতে হবে। তাহলে কি হবে, তাহলে এখন জাবেদা হবে প্রাপ্য হিসাব ক্রেডিট 10,000 টাকা। তাহলে প্রাপ্য হিসাব মুছে দিলাম, ক্রেডিট করে দিলাম। তাহলে ডেবিটে কি হবে, প্রাপ্য হিসাবের জায়গায় এখন প্রাপ্য বিল হয়ে যাবে। তাহলে এখন আমরা এখানে লিখব প্রাপ্য বিল অথবা নোট, আসলে আধুনিক পদ্ধতিতে এটাকে নোটও বলা হয়, প্রাপ্য নোট, প্রদেয় নোট, প্রাপ্য নোট। তাহলে প্রাপ্য বিল বা নোট হিসাব ডেবিট 10,000, শেষ, সিম্পল, এইটুকুই যাবে। যে বিলে স্বীকৃতি পাওয়া গেলে এটার জাবেদা এইটুকুই, অর্থাৎ তুমি প্রাপ্য হিসাবটাকে প্রাপ্য বিলে রূপান্তর করেছো। তাহলে প্রাপ্য হিসাবটা মুছে দিলাম, প্রাপ্য বিলটাকে আমরা এখানে নিয়ে আসলাম, মুছে দিচ্ছি এটাকে। ঠিক একইভাবে প্রদেয় বিল যদি থাকে, যে বিলে স্বীকৃতি দেওয়া হলো, এবার কি বলবে, বিলে স্বীকৃতি, বিলে স্বীকৃতি দেওয়া হলো। তাহলে বিলে যদি স্বীকৃতি দেওয়া হয়, তাহলে আমি আগে কি করেছিলাম, ধারে পণ্য ক্রয় করেছিলাম। যখন ধারে পণ্য ক্রয় করেছি, আমি জাবেদা দিয়েছিলাম ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। তাহলে খুব সিম্পল, এখন কি করতে হবে, এই প্রদেয় হিসাবটাকে মুছে ফেলতে হবে। তাহলে প্রদেয় হিসাবকে মুছে ফেলতে হলে প্রদেয় হিসাব কি হয়ে যাবে, ডেবিট হয়ে যাবে, প্রদেয় হিসাব হয়ে যাবে ডেবিট। তাহলে প্রদেয় হিসাব আগে কি ছিল, ক্রেডিট, ক্রেডিটটা মুছে খালি করে ফেললাম। তাহলে কিভাবে মুছলাম, ডেবিট করে। তাহলে খালি জায়গাটা যেটা ক্রেডিটের, সেখানে কি বসবে, প্রদেয় নোট বা বিল, অর্থাৎ প্রদেয় হিসাবটাকে এখন আমরা প্রদেয় নোটে রূপান্তর করলাম, প্রাপ্য হিসাবটাকে যেমন প্রাপ্য বিলে রূপান্তর করেছিলাম। তাহলে দেখো আসলে এখানে আমরা যেটুকু আলোচনা আজকে করলাম, আমি এই বিষয়গুলো, এই ইস্যুগুলো বা এই টপিকসগুলো দেখেছি যে প্রায় প্রত্যেকটি বোর্ডেই, প্রত্যেক বছরের প্রশ্নপত্রেই এগুলো এসেছে, রয়েছে। এবং তোমার যদি ভুল হবার মতো কোনো জায়গা থাকে, তাহলে কিন্তু সেই জায়গা এগুলোতেই। আরও দু একটা টপিকস রয়েছে, আজকে সময় স্বল্পতার জন্য আসলে সম্পূর্ণ বিষয় আলোচনা করা সম্ভব না। আমি নিচে আরও দুটো টপিকস লিখে রেখেছিলাম, ওই কথা বলতে বলতে এক ফাঁকে মুছে দিয়েছি, কারণ সেটি আসলে পসিবল হতো না, অলরেডি অনেকটা সময় চলে গেছে। তো এখানে আমরা বাকি যেটা ছিল আজ আমি নেক্সট ক্লাসে আবার সেগুলো আলোচনা করে দিব। জাস্ট আর 2-3টা ইস্যু, তো সেই যেমন অনাদায়ী দেনা বা পাওনা, ভ্যাট সংক্রান্ত, এরকম 2-3টা ইস্যু আলোচনা করলেই দেখবে যে এগুলোই আসবে পরীক্ষায়, প্রশ্নপত্রে। যে কোনো বোর্ডের ক্ষেত্রেই এই জিনিসগুলোই বারবার আসে এবং প্রতিনিয়তই আসতে থাকে, খুবই ইম্পর্টেন্ট। এবং এই জিনিসগুলো সম্পর্কে তোমাকে আমি একটু ডিটেলস ধারণা এই জন্য দিলাম, শুধুমাত্র জাবেদা নয়, এটা তোমার বহু জায়গায়, বিভিন্ন সময়, বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন চ্যাপ্টারের ক্ষেত্রে, বিভিন্ন সাবজেক্টের ক্ষেত্রে এটা তোমার কাজে লাগবে। এবং যখন তোমার এই বিষয়টা সম্পর্কে একটা স্পষ্ট ধারণা থাকবে, তখন দেখবে এটাতে ভুল হবার সম্ভাবনাও একেবারে 0% হয়ে যাবে। তো আশা করি যতটুকু আলোচনা আজকে আমরা করেছি, তোমরা সবাই অত্যন্ত ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে শুনেছ। আমি নিশ্চিত অনেকে হয়তো অনেক কিছু জানতে চেয়েছো বা আমার কথার সাথে সাথে রেসপন্স করেছো, উত্তর দিয়েছো। সবাইকেই তার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমরা আজকে যে আলোচনাগুলো করেছি, নেক্সট ক্লাসে আমি শুরুতেই এই টপিকসগুলোর উপর কয়েকটা জাবেদা, মানে লেনদেন আমি লিখব, তোমরা সেটার সমাধান দিবে। আমি তখন দেখব সেই সমাধানগুলো, তারপর সেখানে যদি কোনো ভুল থাকে বা কোনো সংশোধনের ব্যাপার থাকে, তারপর আমরা সেটা ক্লাসেই সংশোধন করব।
তো তার জন্য একটা প্রিপারেশান তোমাদের নিতে হবে। আর সেই প্রিপারেশানটা কেমন হবে, যে বইতে আমি এই টপিকস বা এই ইস্যুগুলো নিয়ে যে আলোচনা করেছি তা সংক্রান্ত যা কিছু রয়েছে সেখানে একটু চোখ বোলাতে হবে। আজকের কাজটা কালকের জন্য ফেলে না রেখে দয়া করে আজকেই একটু দেখে নিবে। তো আমরা নেক্সট ক্লাসে একটা ছোট্ট পরীক্ষা, আমরা জাস্ট একটু ইভ্যালুয়েশন, আমরা যা শিখলাম সেটা আমরা প্রয়োগ ঘটাতে পারছি কিনা সেটা আমরা দেখব। তারপর আমরা পরবর্তী আলোচনায় চলে যাব। আশা করি সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবে, সুন্দর থাকবে, ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে।